আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের টার্গেট ডিএমসি আইসিইউ উইকের প্রথম ক্লাস, যেখানে তোমাদের হৃদয় ভাইয়া আজকে পড়াবো সমন্বয় ও নিয়ন্ত্রণ পর্ব 1। সো আজকের ক্লাসটা তোমাদেরকে আগে থেকে আমরা বলেছিলাম যে কখন নিব এবং তোমাদের রুটিন পাবলিশ করা হয়ে গিয়েছে। সো সবাই একটু কাইন্ডলি গ্রুপগুলোতে শেয়ার করে রাখো এবং নিজের টাইমলাইনে রাখতে পারো, কারণ আজকে আমরা ব্যাক টু আওয়ার পড়াশোনা। ওকে, সো পড়াশোনাতে ব্যাক করার জন্য তোমাদের একটা স্পৃহা লাগবে, একটা ছোট্ট ম্যাচের কাঠির মতো একটা আগুন লাগবে। সো এই আগুনটা জ্বালানোর জন্যই আজকে আমাদের আশা, কারণ তোমরা অনেকদিন ধরে পড়াশোনা থেকে অনেকেই দূরে, মেডিকেলের জন্য যাদের একটা লক্ষ্য আছে তারা অনেকেই দূরে সরে গেল। সো সাবজেক্ট ম্যাপিং কি হয়, পরে কিভাবে কি করে ওইটা তো আছে, বাট তার জন্য আগে থেকেই কিন্তু অ্যাডমিশনের নিজেকে রেডি করতে হবে। সো এই সব কিছু নিয়ে আজকে তোমাদের সাথে আসা। আমি একটু ডিফারেন্ট গ্রুপগুলোতে শেয়ার করে রাখি, হ্যাঁ, একটু সো দ্যাট সবাই লাইভটাতে জয়েন করতে পারে। ওকে, আচ্ছা, আমি একটু শেয়ার, তোমরাও একটু শেয়ার দিয়ে রাখো, হ্যাঁ, গ্রুপগুলোতে। আচ্ছা, সবাই আস্তে আস্তে আমরা কিছু কথাও বলে নেই। ওকে, সো আজকে ক্লাসে অনেক সুন্দরভাবে তোমাদের জন্য কিছু স্লাইড রেডি করেছি ভাইয়া। কিছু স্লাইড আমি রেডি করেছি, যে এই স্লাইডগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে। দেখবা তোমরা যে অ্যাকচুয়ালি পড়াশোনাটা কেমন হওয়া উচিত এবং কিরকম হয়ে থাকে সবকিছু। ওকে, সো আমরা সবার আগে একটু জাস্ট টাইম নিচ্ছি, সবাই গ্যাদার্ড হোক। এবং তোমাদেরকে আগে একটা জিনিস বলে রাখি, আজকে সমন্বয় ও নিয়ন্ত্রণ পর্ব 1, ঠিক আছে? আজকে সমন্বয় নিয়ন্ত্রণ পর্ব 1, এটা 3টা পার্টে আমরা পড়াবো এবং এই চ্যাপ্টারটা কিন্তু ফুল সিলেবাসের একটা পার্ট। তোমরা শর্টে এটা পড়ো নাই, কিন্তু এটা মেডিকেল অ্যাডমিশনে আসার আসে। সো ফুল সিলেবাস পড়তে গেলে যখন এগুলা তোমার চলে আসবে, তখন তোমার কিন্তু একটা বড় একটা ধকল যায়। তো এটাকে সহজ করে আমরা পড়াবো, 3টা পার্টে আমরা এখানে তোমাদেরকে পড়াই দিচ্ছি কমপ্লিটলি ফ্রিতে। এবং আমাদের টার্গেট ডিএমসির প্রাইভেট গ্রুপেও কুইজ হবে এটার উপরে, এবং তোমরা যারা মেডিকেল প্রত্যাশী তাদের জন্য আমাদের টার্গেট ডিএমসি 4.0 আছে। আচ্ছা, সমন্বয় ও নিয়ন্ত্রণ এইটার দ্বিতীয় পর্ব আগামীকাল, হ্যাঁ, পর্ব 2। এইটার টপিক হচ্ছে, যেমন আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো মস্তিষ্ক নিয়ে, হ্যাঁ, মস্তিষ্কর সবকিছু। এবং দ্বিতীয় পর্বে তোমাদেরকে সুন্দর করে আগে একটা গুছানো প্ল্যানটা ধরায় দিচ্ছি, যে দ্বিতীয় পর্বে আমাদের পড়ানো হবে হচ্ছে কান ও হরমোন। কান ও হরমোন, ঠিক আছে? এটা পড়ানো হবে হচ্ছে দ্বিতীয় পর্বে। এবং তৃতীয় পর্বে, এটার যে তৃতীয় পর্ব, সেখানে আমরা পড়াবো তোমার এটা চোখের যাবতীয় সবকিছু। তবে এতগুলোর মধ্যে আমাদের মস্তিষ্ক টপিকটা অনেকটাই গুরুত্বপূর্ণ, এই জন্য এটাকে আমরা পর্ব 1-এ রেখেছি, যেখানে আমি তোমাদেরকে অনেক কিছু ভেঙে বেসিক থেকে পড়াবো। নাইলে তোমরা এই চ্যাপ্টার ম্যাক্সিমাম কিছুই বুঝবা না, তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বুঝো না কোনটা পড়বো, কতটুক পড়বো, এই জিনিসগুলোতে অনেক প্রবলেম ফেস করি। সো আমাদের সাথে নিয়ার অ্যাবাউট 1000-এর উপরে স্টুডেন্ট, হ্যাঁ, এটা। আর অনেকে বলতেছো যে ভাইয়া এই অবস্থা, দেশের অমুক, পড়তে মন চায় না, এই মন চায় না। বাট আগেই একটা কথা বলি ভাইয়া, দেখো, তুমি যদি শুরু না করো কখনোই শুরু হবে না, একদিন না একদিন তোমাকে শুরু করতেই হবে। সো ওয়াই নট নাও? আমার প্রশ্নটা হচ্ছে এইখানে, যে তুমি শুরু করতেই হবে, না হলে তুমি পারবা না। বাট তুমি যত আর্লি শুরু করবা তোমার জন্য তত ভালো হবে। আর দেশের সিচুয়েশন, এখানে আন্দোলন, সেখানে এটা, এগুলো কখনোই শেষ হবে না, এগুলো চলতেই থাকবে। এক জায়গায় এদিন ওই প্রবলেম। বাংলাদেশ আমাদের দেশেই এমন, যে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, এখানে অনেক রকমের সমস্যা। সো এর মধ্যেই তোমারও অ্যাডমিশনের সময় এসে যাবে। সো তুমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ অ্যান অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার এখন উচিত অ্যাডমিশনটায় ফোকাস দেওয়া, পড়াশোনায় একটু ফোকাস দেওয়া, তারপরে তুমি একটা ভালো জায়গায় নিজেকে পৌঁছানো। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, সো আমরা শুরু করি। তার আগে তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখি, আমাদের টার্গেট ডিএমসি 4.0, এটা আমাদের মেইন যে কোর্স, মেডিকেল কোর্স, সেটা তোমাদের ক্যাপশনে লিংক আছে, যারা ভর্তি হতে চাও এবং পারবা তাদের জন্য। এখানে আমরা 4000-এ চলছে,
মানে আমরা 300 টাকা কমায় রেখেছি যারা এই মাস পুরোটা জুড়ে ভর্তি হবে। সো এটা আমি আছি, তোমাদের প্রিয় হামিম ভাইয়াও আছে, ফারিয়া আপু জিকের জন্য, আমাদেরকে সবাই চিনো টার্গেট DMC4। আর আমাদের কোর্সের যে ফিচারগুলো দেখো, লাইভ ক্লাস, এক্সামগুলো থাকবে, এবং হচ্ছে যে আমাদের এই যে দেখো আমরা একটা বই চলে যাবে তোমার বাসায়, সেটা হচ্ছে যে এই যে 15 সেট স্পেশাল প্রশ্ন, এই প্রশ্নের একটা এরকম বই চলে যাবে, ঠিক আছে? 15 সেট স্পেশাল প্রশ্ন এরকম, এটাতে তোমরা নিজেরা বাসায় বসে সলভ করতে পারবা যখন তোমার প্রিপারেশন শেষ হয়ে যাবে তখন। এবং তোমাদের বাসায় একটা এই কোর্সের মানে কোর্সটা পারচেস করলেই একটা প্র্যাকটিস সম্বলিত প্রশ্ন ব্যাংক, একটা প্রশ্ন ব্যাংক পাবা, সেখানে যেটাতে আরো কিছু প্র্যাকটিস করার মতো অনেক অপশন থাকবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছুর এখানে। সো এটা একটা কম্বো, এই বইটা একটা কম্বো, এরকম মোটা একটা বই, এটা আমাদের সিগনেচার বুক। এবং সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেড গ্রুপ আছে আমাদের টেলিগ্রামে, প্রত্যেকটা চ্যাপ্টার শেষেই আমাদের এমসিকিউ চলবে, তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে আমাদের প্রাইভেট গ্রুপে যারা আছো। টপার ব্যাচের স্পেশাল গ্রুপ, যারা টপার হবে তাদের একটা স্পেশাল গ্রুপ খুলে ফেলবো আমরা, যেখানে আমরা টপারদের, সো দ্যাট তোমার মধ্যে একটা স্পৃহা জাগে যে তুমি টপার হতে চাও, হ্যাঁ টপার হতে চাও। আচ্ছা, এটা আর স্পেশালি যে জিনিসগুলো থাকবে, যে দেখো দাগানো বইয়ের পিডিএফ থাকে, অন্যান্য লেখকের অতিরিক্ত যে তথ্যের পিডিএফ গুলো থাকে, অন্যান্য লেখকের যে যেমন আমাদের মাজেদা বেগম ম্যাডামের বা আব্দুল আলিম স্যারের বইয়ের যে তথ্যগুলো, সেগুলো আমরা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিব, সো দ্যাট তোমাদের পড়া ইজি হয়। অনুশীলনীর পিডিএফ পেয়ে যাবা, অনুশীলনীর এবং সলভ ক্লাসও পাবা। অনুশীলনীর আমাদের সলভ ক্লাসও থাকে, অনুশীলনী, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি অনুশীলনী থেকে অনেক প্রশ্ন আসতে দেখা যায়, সো ওই জায়গাটা থেকে তোমাদেরকে। আর রিভিশন ক্লাস থাকবে শেষের দিকে, এবং গাইডলাইন সেশন, আমাদের মান্থলি একটা গাইডলাইন সেশন থাকে, যেখানে আমরা জুমে তোমাদের সমস্যাগুলোর কথা শুনবো এবং সবকিছু জেনে নিব, এবং সব রকমের কিউএনএ সেশন থাকবে, প্রশ্ন, তোমাদের প্রশ্নের উত্তর থাকবে, সেখানে সবাই আমাদের একটা টিম থাকবে যারা তোমাদেরকে প্রতিনিয়ত এটা এক্সপ্লেইন করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, সো এবার আমরা তাহলে শুরু করে দেই। দ্যাটস অল, তোমরা যারা টার্গেট ডিএমসি 4.0 থাকবে, এবং তোমাদের এটা বলি, যারা এই ক্লাস করে তারপরে আমাদের এক্সামে অংশগ্রহণ করবা, এই এক্সামে অংশগ্রহণ করার মধ্যে টপ 10 জনকে আমরা টি শার্ট দিব, ঠিক আছে? সো এক্সাম কিন্তু দিতে হবে, মানে একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরে সেই এক্সামটা হবে, ওই এক্সামটায় যারা টপ 10-এ থাকবা তাদেরকে আমরা টি শার্ট পৌঁছে দেবো, টার্গেট ডিএমসি টি শার্ট। সো অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা, তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো লেটস স্টার্ট। হ্যাঁ, আমরা শুরু করে দেই, আমাদের 5-7 মিনিট চলে গেছে, এবার আসো আমরা শুরু করি। হ্যাঁ, সো প্রথমেই স্নায়ুতন্ত্র। আসো, স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? স্নায়ুতন্ত্র, তো স্নায়ুতন্ত্র যখন আমাদের টপিকটা আসে, সেটা হচ্ছে যে দেহের, আমার এটা কি হয়, দেহের বাহ্যিক উদ্দীপনা। কি বলছে দেখো, দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ, তার মানে বাইরের উদ্দীপনা এবং ভিতরের উদ্দীপনা, অভ্যন্তরীণ উদ্দীপনা সমন্বয় করে, উদ্দীপনাকে তোমার দেহের ভিতরে সমন্বয় করে। কি করে? যে এইটা আসলে এই সিগন্যাল দিব, হ্যাঁ এইটা আসলে ওই সিগন্যাল দিব। সো জিনিসটা হচ্ছে তোমার ভিতরের বাইরের বিভিন্ন উদ্দীপনা বা ভিতরের উদ্দীপনাগুলোর সাথে তোমার এই জিনিসটাকে তারা কি করে, সমন্বয় করে। মশা কামড়ালো, তাহলে তুমি কি করবে, মশাটাকে এমনি মারবা। এই যে সমন্বয়টা, এটা কে করে? তোমার স্নায়ুতন্ত্র করে। ওকে, এটা হচ্ছে স্নায়ুতন্ত্র। এখন এখানে একটা প্রশ্ন, যে ভাই স্নায়ুতন্ত্র আমাদের কোন ভ্রূণীয় স্তর থেকে তৈরি হয়? হ্যাঁ, কোন ভ্রূণীয় স্তর থেকে এটা শুরু হয়? তাহলে আমরা দেখি, মানে তৈরি হয়, তাহলে এটার অ্যান্সারটা কি ভাইয়া? এটা আমাদের যে আমরা জানি আমাদের ভ্রূণীয় স্তর, ভ্রূণাবস্থায় আমাদের 3টা স্তর ছিল, তাই না? এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, 3টা স্তর ছিল। সো এই জিনিসটা, এই যে আমরা বলতেছি যে স্নায়ুতন্ত্র, এটা হচ্ছে ভ্রূণীয় এক্টোডার্ম থেকে, এক্টোডার্ম থেকে, ঠিক আছে? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে এটা তৈরি হয়, ভ্রূণীয় এক্টোডার্ম থেকে তৈরি হয়। হ্যাঁ, বই দাগায়ও পড়াবো, দেখো কিভাবে স্লাইড সাজাইছি, তোমরা দেখলেই বুঝবো অনেক সুন্দরভাবে। বইয়ের সাথে সাথে করে তোমাদেরকে লিখে পড়াবো। আমার কাছে এটা খুবই ভালো মনে হয়েছিল যে আমি এভাবে পড়াতে চাই, যে বইও থাকবে, বইয়ের দাগানো লাইনগুলোও আমি ছবি করে এখানে পড়াবো, সাথে একটু তোমাদেরকে লিখেও পড়াবো, কনসেপ্টটা তোমাদের আর একটু ক্লিয়ার হবে।
ওকে, আচ্ছা, আর এই লেকচারের পুরো লেকচারের পিডিএফটা তোমাদেরকে আমি ওই ক্যাপশনে দিয়ে দিব, ক্লাস শেষে ক্যাপশনে পেয়ে যাবা। হ্যাঁ, ওকে। সো এটা কোথা থেকে তৈরি হলো? ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উদ্ভূত বা তৈরি, ঠিক আছে? এক্টোডার্ম থেকে আমাদের স্নায়ুতন্ত্র তৈরি হয়। তাহলে আমাকে যদি বলে কিসে থেকে স্নায়ুতন্ত্র তৈরি হয়, এক্টোডার্ম থেকে, এক্টোডার্ম স্তর থেকে। ওকে, এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। এবার আসো, দেখো এই যে বইয়ের কিছু জিনিস বই থেকে কিভাবে আমরা পড়বো। হ্যাঁ, ওকে, বই থেকে কিভাবে আমরা পড়বো। দেখো এখন আমি এখানে সব মার্ক করা সুন্দর করে আমি আনছি, এখন এখান থেকে আমরা মার্ক করে পড়াবো। দেখো তাহলে কি বলছে, প্রথমেই স্নায়ুতন্ত্রের কাজ, আমাকে কি বলছে? স্নায়ুতন্ত্রের কাজ নিয়ে বলছে। আচ্ছা, স্নায়ুতন্ত্রের কাজে দেখো উদ্দীপনায় সাড়া প্রদান, উদ্দীপনায় কি বলছে? সাড়া প্রদান। তাহলে মানে ওর কাজ হেডলাইনগুলো জাস্ট একটু দেখে যাও। মানে যে কোনো উদ্দীপনা আসলো, সেই উদ্দীপনায় ধরো আমাকে কেউ হচ্ছে যে একটা কি করলো, একটা গরম কিছু আমার হাতে লাগলো, তা আমি কি করবো? হাতটা সরায় ফেলবো। তাহলে এই যে যে কোনো একটা উদ্দীপনায় আমার একটা সাড়া প্রদান, বা আমি দেখলাম কেউ আমাকে ডাকতেছে, এই হৃদয়, আমি শুনলাম, আচ্ছা হ্যাঁ 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 আমি এখানে আছি, আমি কান দিয়ে শুনলাম, শোনার পরে আমি এটাকে রেসপন্ড করলাম যে হ্যাঁ হ্যাঁ আসি, এই জিনিসটা আমার ব্রেইন থেকে সিগন্যালটা আসলো, তাই না? তাহলে এই যে উদ্দীপনায় সাড়া দেওয়া, এইটা হচ্ছে অন্যতম কাজ। ওকে, স্নায়ুতন্ত্রের সেকেন্ড পয়েন্টটা দেখো, কাজের মধ্যে সমন্বয় সাধন। হ্যাঁ, হেডলাইনটা দেখো, কাজের মধ্যে সমন্বয় সাধন। তো সমন্বয় সাধন কি? মানে কাজের মধ্যে সমন্বয় সাধন করে মানে তুমি যে কোনো একটা কাজ করতেছো, ধরো আমি একই সাথে পড়াচ্ছি, আবার কমেন্ট দেখতেছি, আবার আমি একটু বইয়ের এখানেও তাকাচ্ছি, তাহলে আমি চোখ, মুখ, কান সব কিন্তু আমি একসাথে কাজ করাচ্ছি। এই যে সবকিছুর একসাথে একটা সমন্বয় করা, একসাথে সাধন করা, মানে সবগুলো অঙ্গের মধ্যে একটা ব্যালেন্স করা, এটা হচ্ছে ওর একটা কাজ। থার্ডলি দেখো কি বলছে, দেহের সাম্যাবস্থা বজায় রাখা। সাম্যাবস্থা সবকিছু, যে না আমি এখন এটা আমার দেহে এটা চলতেছে, সো না আমি এখন এটা বেড়ে গেছে এটাকে কমাই দিব, এটা কমে গেছে এটাকে বাড়াই দিব। যে কোনো উদ্দীপনা একটু বেড়ে গেছিল, আচ্ছা ঠিক থাক, এটাকে আমি ব্যালেন্স করি। একটা উদ্দীপনা আসলো, তাহলে এইটার ওই অনুযায়ী একটা উদ্দীপনা বের করব, আসলো বের হলো। এই যে একটা সাম্যাবস্থা, এটা সবসময় বজায় থাকে, ঠিক আছে? এটা সবসময় সে বজায় রাখে। ওকে, সংবেদী অঙ্গ সমূহ কার্যকর করা। সংবেদী অঙ্গ মানে কি? সংবেদী মানে সংবেদী হচ্ছে যারা গ্রহণ করে। তাহলে এই সংবেদী অঙ্গগুলাকে কি বলছে? এদেরকে কার্যকর করা। এই যে যেমন আমার নাক, কান, চোখ, জিহ্বা, এগুলোকে আমি কার্যকর করতেছি, এই ওরা যেন কাজ করে, ওদের থেকে উদ্দীপনা নিব। তাহলে এইদের পিছনে কাজের জন্য আমার স্নায়ুতন্ত্রের ভূমিকা আছে। তুমি নাক দিয়ে বিরিয়ানির গন্ধ পাচ্ছ, তুমি চোখ দিয়ে একটা সুন্দর জিনিস দেখতেছো, হ্যাঁ, তুমি চোখ দিয়ে তুমি তোমার যাকে দেখতে ভাল লাগে তুমি তাকে দেখতে পাচ্ছ। তাহলে এই যে তুমি যা কিছু করতে চাও সবকিছুর জন্য স্নায়ুতন্ত্র। তুমি যাকেই, তুমি ধরো লাইফে কাউকে মানে খুব পটাইতে চাও, তো তোমার পটাইতে গেলে খালি তুমি এমনি মানে আচ্ছা ঠিক আছে তুমি দেখতে সুন্দর তাইলে কিন্তু হবে না, তাইলে হবে না। তোমার এই সংবেদী অঙ্গের কাজকর্ম ঠিকঠাক হইতে হবে। তোমার তাকে দেখতে হইলে, যাকে তোমার, যে তোমার হৃদয়ের রানী বা রাজা, তাকে দেখতে হইলে তোমার চোখ থাকতে হবে, নাইলে তুমি কি দেখবা? অন্ধ হয়ে দেখবা? বুঝবা সে কি? বুঝবা না, তাই না? তাহলে এটা চোখ লাগবে। সে কি বলতেছে, কারণ তোমার রানী, সে কিন্তু বলতে গেলে সে অনেক কিছু বলবে, তাকে শুনতে হবে, নাইলে কিন্তু হবে না, নাইলে হবে না, শুনতে হবে। তাহলে শোনার জন্য কানকেও ঠিক রাখতে হবে, তাই না? আর তুমি শুনলা না, সে তোমারে বললো আই লাভ ইউ, তুমি শুনলা না, তুমি বললা কি মনে হয় গালি টালি দিছে, তাহলে তো হবে না, তাহলে এটার ব্যালেন্স লাগবে না। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি যে উল্টা তাকে বলবা, হ্যাঁ তুমি যে তাকে কিছু বলবা, সেটার জন্য তোমার মুখের মানে থাকতে হবে, সেটা সক্রিয় থাকতে হবে, হ্যাঁ সক্রিয় থাকতে হবে। এবং ধরো তুমি তার জন্য দামি কি সুন্দর কিছু কিনবা, বা একসাথে খাইতে গেছো, তো সেখানে এটা ভালো খাবার না গন্ধওয়ালা না কেমন গন্ধ, সেটার জন্য নাকও ঠিক রাখতে হবে। তো সবকিছুর জন্যই অঙ্গগুলা দরকার, আর এই অঙ্গগুলা ঠিক থাকবে যখন তোমার স্নায়ুতন্ত্র ঠিক থাকবে। ওকে, সিম্পল কথা। আচ্ছা, এমনি দুষ্টামি করে বললাম। ওকে,
তাহলে সব কিছুর জন্য আমার স্নায়ুতন্ত্রের দরকার। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে আর কি তোমাদের বায়োলজির জ্ঞানের পাশাপাশি, হ্যাঁ, জ্ঞানের পাশাপাশি একটু এরকমও লাগে, দুইটাই লাগে। ওকে, তথ্য সংরক্ষণ, তথ্য সংরক্ষণ, তথ্য। তাহলে আমি একটা তথ্য মনে রাখতে চাই, আমি একটা তথ্য মনে রাখতে চাই যে আমি এইটা এটা মুখস্থ করলাম, এই তথ্যগুলা। এগুলো মুখস্থ থাকে কোথায়? স্নায়ুতন্ত্র, ব্রেইনে, তাই না? তোমার ওকে, হ্যাঁ, এটা আজকে এটা পড়ছি, অঙ্কের এই সূত্রটা, ফিজিক্সের এই সূত্র, বায়োলজির এই তথ্যগুলো মুখস্থ। তাহলে এই মুখস্থ বা সংরক্ষণ রাখার জন্য আমাদের স্নায়ুতন্ত্র কাজ করে। তাহলে এই বেসিক জিনিসগুলো একটু জাস্ট দেখে যাবা, হ্যাঁ, দেখে যাওয়া হচ্ছে তোমার কাজ। ওকে, নাও কামস যে নিউরন, হ্যাঁ, নিউরন। ওকে ওকে, নিউরন। এবার আসো নিউরন নিয়ে, নিউরনের ব্যাপার। ওকে, নিউরন যখন আমরা বলি, হ্যাঁ, তখন আমাদের দুইটা পার্ট চলে আসে। এটা হচ্ছে যে কোষ দেহ, নিউরনের কি আসে? কোষ দেহ। আরেকটা জিনিস আসে যে নিউরাইট, মানে হ্যাঁ, প্রলম্বিত অংশ। কোষ দেহ এবং প্রলম্বিত অংশ, প্রলম্বিত অংশ, ঠিক আছে? এরকম দুইটা পার্ট। আচ্ছা, তো এখন আমরা যদি একটু একটা নিউরনের কথা চিন্তা করি, দেখো এরকম একটু একেই দেখাই, এই এরকম একটা নিউরন, হ্যাঁ, এরকম একটা নিউরন। এইটা কি? এখানে কোষ নিউক্লিয়াস আছে, এখানে আরো অন্যান্য অঙ্গাণু আছে, একটু দেখাই দেই তোমাদেরকে। এখানে ধরো নিসল দানা, এগুলোকে বলে নিসল দানা, নিসল দানা আছে। তারপরে এখানে ধরো মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া আছে, এরকম অনেক এগুলা আছে। ওকে, এখন এইটা হচ্ছে কোষ দেহ। এটা কি? কোষ দেহ। এখন ওর প্রলম্বিত অংশ আবার দুইটা পার্ট। দেখো, প্রলম্বিত অংশ দুইটা পার্ট। একটা হচ্ছে যে ডেনড্রাইট, একটা কি? ডেনড্রাইট, ডেনড্রাইট। ওকে, আরেকটা হচ্ছে কি? এক্সন। ওকে, এক্সন, ঠিক আছে? এই তাহলে প্রলম্বিত অংশের দুইটা অংশ আমরা দেখলাম, যে ডেনড্রাইট এবং এক্সন। আচ্ছা, সো ডেনড্রাইটের ব্যাপারটা যখন আসে তখন দেখো এখানে কি, এই যে এটা হচ্ছে ডেনড্রাইট, এই যে এরকম প্রলম্বিত অংশ, হ্যাঁ, কোষ দেহের চারপাশে এই যে অংশগুলো থাকে, এগুলোকে আমরা বলছি কি? ডেনড্রাইট। আচ্ছা, ফাইন, ডেনড্রাইট। ডেনড্রাইটের পরে এইদিকে দেখো, এই যে এইখান থেকে লম্বা যে একটা এরকম অংশ আছে, এই অংশটাকে বলা হয় কি? এক্সন। এরকম লম্বা চিকন একটা অংশ যায়, এটা কি বলা হয়? কি? এক্সন। আচ্ছা, তাহলে এটাকে আমরা বলি এক্সন, এক্সন। ওকে, ডান। এবার আসো এরপরে, এখন এই এক্সনের চারপাশে এক্স একটা আবরণ থাকে, দেখো এরকম একটা আবরণ থাকে, চর্বিযুক্ত একটা আবরণ। এই আবরণটাকে আমরা কি বলি? মায়োলিন শীথ। কি বলে বলতো? মায়োলিন শীথ। এরকম একটা আবরণ থাকে, ঠিক আছে? তাহলে এই আবরণটাকে আমরা বলি মায়োলিন শীথ। ওকে, তাহলে এটা কোথায় থাকে? এক্সনের দুই পাশে, এক্সনকে ঘিরে। ওকে, এক্সনকে ঘিরে আমার এই মায়োলিন শীথ থাকে। আচ্ছা, ফাইন। এখন এই যে মায়োলিন শীথ, এদের মাঝে দেখো এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, দেখছো? এরকম ফাঁকা ফাঁকা জায়গা আছে, এই যে এগুলো একটা ফাঁকা 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 ফাঁকা। এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় র্যানবিয়ারের পর্ব, র্যানবিয়ারের পর্ব। এটাকে কি বলে? র্যানবিয়ারের পর্ব। এটাকে বলি আমরা র্যানবিয়ারের পর্ব, ঠিক আছে? ওকে, ডান। এরপরে আসো এই দিক থেকে এই এরকম, তাহলে এই যে এরকম প্রান্তীয় অংশগুলো থাকে, এদেরকে বলা হয় টেলোডেন্ড্রিয়ন, টেলোডেন্ড্রিয়ন, ঠিক আছে? এদেরকে কি বলা হয়? টেলোডেন্ড্রিয়ন। এরকম প্রান্তীয় অংশগুলো থাকে, এদেরকে টেলোডেন্ড্রিয়ন বলা হয়। ওকে, টেল মানে কি? লেজ। তাহলে লেজের, ওই যে লেজের মতো যে সাইডে একদম প্রান্তীয় দিকে যেগুলো থাকে, এদেরকে আমরা বলি টেলোডেন্ড্রিয়ন। ওকে, ডান। এবার আসো, এই যে মায়োলিন শীথের বাইরে আরেকটা আবরণ থাকে, একটা বলা হয়
যে এরকম একটা আবরণ দেখা যায়, এই যে মাইলিন শীতের বাইরে ধরো, এই যে এরকম এর বাইরে দিয়ে এরকম একটা আবরণ, এরকম একটা আবরণ আছে, ঠিক আছে? এই আবরণটাকে বলা হয় নিউরিলেমা। কি বলা হয়? লেমা মানে কি? আবরণ। আর নিউরনের আবরণ, তাইলে এটাকে বলা হয় নিউরিলেমা। নিউরিলেমা, ঠিক আছে? লেমা মানেই আবরণ, সব জায়গায় মনে রাখবেন। লেমা মানে কি? আবরণ। লেমা মানে আবরণ। ওকে, বুঝা গেল? হ্যাঁ, ওকে, দেখছো? হ্যাঁ, তাহলে নিউরন এগুলো তোমরা আগেও পড়েছো, এখন জাস্ট আরেকবার একটু রিভাইজ করে নেওয়া, নিজেকে আরেকবার রিভাইজ করে না। এখন নিউরনে একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভাইয়া নিউরনে না কি নাই? নিউরনে কোনো সেন্ট্রিওল নাই। নিউরনে কি নাই বলতো? সেন্ট্রিওল নেই। নিউরনে কোনো সেন্ট্রিওল নাই, কোনো সেন্ট্রিওল থাকে না নিউরনে, কোনো সেন্ট্রিওল থাকে না। ওকে, ডান। হ্যাঁ, এটা হয়ে গেছে। এবার আসি আমরা এই জায়গা থেকে। এবার আসো এখানে বইয়ের লাইনে আমাকে কি কি বলছে, কি কি পড়তে হবে আমরা একটু এখানে দেখে নিই। আমাদের অলরেডি মোটামুটি অনেক কিছু পড়া। তো এইখানে দেখো কি বলছে, ডেনড্রাইট। আচ্ছা, ডেনড্রাইট কাকে বলে এবং ডেনড্রাইটের মধ্যে কি আছে? নিউরোফিলামেন্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থাকে। এমনি এত ইম্পর্টেন্ট কিছু না। ওকে, যেটা ইম্পর্টেন্ট দেখো, এই যে নিউরিলেমার এখানে কোন কোষটা দিয়ে নিউরিলেমা তৈরি? সোয়ান কোষ। কোন কোষ? এই সোয়ান কোষ দিয়ে নিউরিলেমাটা তৈরি। তাহলে নিউরিলেমা, এই আবরণটা কোন কোষ দিয়ে তৈরি হয়? একটা কোষ আছে যার নাম সোয়ান কোষ। সোয়ান কোষটা পুরোটা ঘিরে নিউরিলেমা আবরণ তৈরি করতেছে। আচ্ছা, ফাইন। এরপর আমরা বলেছিলাম মাইলিন শীথ যেখানে থাকে না, ওই যে ফাঁকা জায়গাগুলা, তাদেরকে কি বলে? র্যানবিয়ারের পর্ব বলে। তাদেরকে র্যানবিয়ারের পর্ব বলা হয়। এটাও একটা পয়েন্ট গেল, ঠিক আছে? এটাও আমরা শিখেছি একটু আগে। এরপরে এই যে কিছু টেলোডেন্ড্রিয়ন থাকে, যে শেষ প্রান্তের দিকে কিছু শাখার মতো থাকে, এদেরকে টেলোডেন্ড্রিয়ন। আর এই টেলোডেন্ড্রিয়নের শেষের দিকে সেরকম একটা গোল অংশ থাকে, এটাকে বলা হয় নব। সিন্যাপটিক নব বলা হয়। তাহলে এই যে গোল অংশটা থাকে, এটাকে বলা হয় কি? নবের মতো দেখতে। দরজার যেমন নব আছে না, এই নবের মতো গোল, সো এটাকে বলা হয় সিন্যাপটিক নব। এটাকে কি বলা হয়? সিন্যাপটিক নব। ওকে, এরকম নব থাকে এই টেলোডেন্ড্রিয়নের প্রান্তীয় অংশে, এরকম একটু গোল হয়ে থাকে। এই গোল অংশটাকে আমরা কি বলি? সিন্যাপটিক নব বলে থাকি। ওকে, ডান। আচ্ছা, এবার আমরা আসি নিউরনের প্রকারভেদ। নিউরনের প্রকারভেদ, ঠিক আছে? নিউরনের প্রকারভেদ নিয়ে আমরা জানবো, ঠিক আছে? দেখো, আচ্ছা, টার্গেট ডিএমসি 4.0 এটার ক্লাস হচ্ছে যে আমরা শুরু হচ্ছে, তো মানে শুরু হবে, এখন না, এখন আমরা আগে এটা পড়াচ্ছি, বাট শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, চলো এবার আমরা দেখব নিউরনের প্রকারভেদ। একটা নিউরন কত রকমের হতে পারে, নিউরনগুলো কত রকমের হতে পারে, সেই জায়গাটা আমরা একটু দেখি। যেমন বলা হচ্ছে যে এটা কি? ইউনিপোলার। কি বলা হচ্ছে দেখো, এটাকে ইউনিপোলার মানে কি? একটা প্রান্ত থাকবে, একটি প্রান্ত থাকে, একটাই প্রান্ত। ইউনিপোলার, একটা প্রান্ত। হয়তো বা তোমার কি থাকবে, যে ডেনড্রাইট অথবা এক্সন, এরকম একটা থাকবে যে ইউনিপোলার, একটা প্রান্ত, মানে হয় ডেনড্রাইট নাইলে এক্সন। এখন তোমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা মাথায় রাখতে হবে, ইউনিপোলার। ইউ মানে কি? তুমি, এমনি মনে রাখো। এটা মনে রাখবে হচ্ছে কোথায়, উদাহরণটা মানে এই ইউনিপোলার নিউরনটা কোথায় থাকে, এটা মনে রাখবা হচ্ছে যে এভাবে আমি ছন্দ লিখে দিই, প্রাণের তুমি। প্রাণের বলে না, ওই যে একটু আগে তোমরা বলতেছিলাম প্রাণের, হৃদয়ের রানী। তাহলে আচ্ছা, হৃদয় তো আমি, আচ্ছা না, মানে আমার নামের সাথে মিলাচ্ছি না, মানে যে কোনো কারোর হৃদয়, হার্ট। ওকে, সো প্রাণের তুমি, এটা কি? ইউ থেকে তুমি মনে রাখবা। আর প্রাণের কি মনে রাখবা? এটা হচ্ছে কোথায় থাকে, এই নিউরনগুলো কোথায় থাকে? তোমার প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকে। তাহলে এগুলো কোথায় থাকবে? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে।
ঠিক আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে থাকবে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা মনে রাখবা। তাহলে ইউনিপোলার ওরা থাকে কোথায়? প্রান্তীয় স্নায়ুতন্ত্রে। ইউনিপোলার মানে যাদের একটা ডেনড্রাইট আছে, মানে যে কোনো একটা থাকবে, হয় ডেনড্রাইট নাইলে এক্সন, যে কোনো একটা। আচ্ছা, এবার সব বাই, বাই মানে কি? দুই। তার মানে ওদের এক্সন ও ডেনড্রাইট দুইটাই থাকবে, এক্সন ও ডেনড্রাইট দুইটাই থাকে, একটা একটা করে, মানে একটা ডেনড্রাইট একটা এক্সন, শেষ, বাই, দুইটা। আচ্ছা, এখন এই জায়গায় এটা মনে রাখবা কি, হ্যাঁ, বাইপোলার কাদের কাদের থাকে, এটা আমরা এইভাবে মনে রাখবো। একটা ছন্দ দিয়ে দেখো, মানব ভ্রূণে, মানব ভ্রূণে ব্যাকরণ, এভাবে লিখা, মানব ভ্রূণে ব্যাকরণ। আচ্ছা, এখন এটা দিয়ে কি কি দেখবো আসলে? মানব ভ্রূণে দেখো, এই বাইপোলার নিউরন কোথায় থাকে? মানব ভ্রূণে থাকে, মানব ভ্রূণে থাকে, একটা পয়েন্ট গেল। তাহলে কোথায় থাকে? মানব ভ্রূণে। বতে মনে রাখবা, বাই, বতে কি? বাই, বাইপোলার। আচ্ছা, এবার আসো ক, কোথায় থাকে? কতে আমাদের কানের ভিতরে একটা অঙ্গ আছে যার নাম ককলিয়া, এভাবে মনে রাখো, ককলিয়া। তাহলে কতে ককলিয়া, ককলিয়া হচ্ছে আমাদের কানের ভিতরে থাকে, সেখানে তোমার বাইপোলার নিউরন আছে। আচ্ছা, রতে কি মনে রাখবা? রতে হচ্ছে রেটিনা, আমাদের চোখের রেটিনা, চিনোই তো সবাই রেটিনা, সেখানেও তোমার এটা থাকে। এবং নতে মনে রাখো, নতে মনে রাখবা নাক, নাক, আমাদের নাকেও বাইপোলার নিউরন থাকে, নাকে কি থাকে? বাইপোলার নিউরন থাকে। তাহলে আমরা বাইপোলার নিউরন মানে হচ্ছে এক্সন আর ডেনড্রাইট দুইটাই থাকে, এবং হচ্ছে যে এটার উদাহরণটা মনে রাখবো, মানব ভ্রূণে ব্যাকরণ, মানব ভ্রূণে ব্যাকরণ। তাহলে এখানে কি? মানব ভ্রূণে থাকবে, বতে বাই, বাইপোলার, কতে ককলিয়া, রতে রেটিনা, নতে নাক, শেষ। তাহলে এই জায়গাগুলোতে আমার কি থাকে? আমার বাইপোলার নিউরন থাকে। আচ্ছা, এবার আসো সিউডো ইউনিপোলার মানে কি? দেখো কথার মানে বুঝো, সিউডো, সিউডো ইউনিপোলার মানে ও দেখতে ইউনিপোলার, মানে ও দেখতে মনে হবে যে ইউনিপোলার, মানে একটা প্রান্ত আছে, দেখতে ইউনি, বাট প্রকৃতভাবে বাইপোলার, প্রকৃত বাইপোলার, বুঝছো? তাহলে জিনিসটা হচ্ছে ওরা আসলে বাইপোলার কিন্তু দেখতে লাগে কি? ইউনিপোলার। এ কারণে ওদেরকে সিউডো ইউনিপোলার, সিউডো মানে কি? মিথ্যা, মানে ওরা মিথ্যা, ওদেরকে মিথ্যা ভাবে দেখতে ইউনিপোলারের মতো দেখায়, এ কারণে এদের নাম সিউডো ইউনিপোলার। যে ধরো ধরো ওই যে বাংলাদেশের অনেক ইউটিউবার বা ইয়েরা আছে না, যারা হচ্ছে গিয়ে তোমার ইনফ্লুয়েন্সার, তো এদের মধ্যে দেখবো ওই যে থাকে না, আসলে সে ভণ্ড কিন্তু বাইরে বাইরে পীর বাবা বা বড় কেউ, আমি দেশের সেবক, কিন্তু আসলে সে দেখা যাচ্ছে ভণ্ড। ঠিক আছে, সো এই যে বাইরে ভিতরে একরকম কিন্তু বাইরে সে দেশ সেবক, সেবক নামে পরিচিত। তো এরা হচ্ছে ওই টাইপের সিউডো, ওরা হচ্ছে সিউডো সেবক, আসলে না দেখতে সেবক লাগে কিন্তু ভিতরে ভণ্ড। আচ্ছা, সো সিউডো ইউনিপোলার বুঝছো? এখন এটা থাকে কোথায়, কোথায় থাকে এটা আমরা মনে রাখবো। সিউডো ইউনিপোলার নিউরন গুলা থাকে সিউ গ্যাং। আচ্ছা, গ্যাং দিয়ে কি মনে রাখবো ভাই? বুঝলাম না। গ্যাং এ মনে রাখবো হচ্ছে, দেখো কোথাকার গ্যাংলিয়াতে থাকে, এটা স্পাইনাল ও স্পাইনাল ও করোটিক ও করোটিক গ্যাংলিয়নে থাকে। তাহলে গ্যাং দিয়ে মনে রাখবো কোথায়? গ্যাংলিয়নে থাকবে। সহজ কথা ভাইয়া, এই যে গ্যাংলিয়ন। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন, ভাইয়া গ্যাংলিয়ন কি? গ্যাংলিয়ন জিনিসটা কি? এটা একটা সবার প্রশ্ন যে গ্যাংলিয়ন আবার কি? গ্যাংলিয়ন হচ্ছে অনেকগুলা নিউরনের জালক, এটাকে বলে কি? গ্যাংলিয়ন। তাহলে অনেকগুলা নিউরনের জালককে আমরা কি বলি? গ্যাংলিয়ন বলি। অনেকগুলা নিউরনের জালককে আমরা গ্যাংলিয়ন বলে থাকি। ঠিক আছে, অনেকগুলো নিউরনের জালককে গ্যাংলিয়ন বলি। আচ্ছা, তো হইলো, তাহলে আমাদের মনে রাখতে হবে সিউডো ইউনিপোলার গ্যাংলিয়নে। মাল্টিপোলার, মাল্টিপোলার তার মানে ওদের এক্সন একটা ও অনেক ডেনড্রাইট থাকে, এক্সন ও অনেক ডেনড্রাইট। মানে একটু আগে আমরা যে নিউরনটা আঁকছিলাম, হ্যাঁ, যে অনেকগুলো ডেনড্রাইট ছড়ানো ছিটানো, এটা হচ্ছে সেটা যে এক্সন ও অনেক ডেনড্রাইট থাকে। আচ্ছা, মাল্টিপোলার, হ্যাঁ, এখন মাল্টিপোলার মনে রাখবো কিভাবে, কোথায় থাকে?
কোথায় থাকে মাল্টিপোলার নিউরনগুলো। তাহলে এটাকে মনে রাখবো হচ্ছে আমরা, দেখো মশা, মশা, ঠিক আছে মশা। তাহলে মতে মনে রাখো মস্তিষ্কতে থাকে, মস্তিষ্ক। আর এই যে স দিয়ে এমনি মনে রাখো স্পাইনাল কাণ্ড, মানে স্পাইনাল কর্ড, আমাদের যে স্পাইনাল কর্ডে থাকে বা সুষুম্না কাণ্ড, হ্যাঁ এইখানে থাকে। স দিয়ে মনে রাখো স্পাইনাল, স্পাইনাল, আর মতে মস্তিষ্ক। এই দুইটা জায়গায় মাল্টিপোলার নিউরন থাকে। তো আমাদের কিন্তু মেডিকেলে এগুলোই আসে, এবং আমরা তোমাদের টার্গেট ডিএমসি 4.0তেও একইভাবে এমনি পড়াবো যে প্রত্যেকটা জিনিসের লজিক প্লাস এটা কিভাবে আসে। এই যে মাল্টিপোলার নিউরন কিভাবে আসে, এই মস্তিষ্ক, স্পাইনাল কর্ড, ওকে। এবং এগুলো যদি তোমরা পারো, এইগুলো পারলেই কিন্তু তুমি দেখবা তুমি মানে এক্সামেও তোমার ওই রকম জিনিসগুলো তুমি পারতেছো, তখন তোমার নাম্বার ভালো আসবে। আর নাম্বার ভালো আসলে তুমি দেখবা যে তোমার পড়ার প্রতি একটা আগ্রহটা আরো বাড়তেছে, ঠিক আছে এই জিনিসটা, ওকে। হ্যাঁ সবাই বুঝছো? এবং তোমরা নাম্বার ভালো আসলে টি শার্ট পাবা, টপ 10 টি শার্ট পাবা, টি শার্টের টার্গেট ডিএমসি টি শার্ট, ওকে। এরপরে আসো অ্যাপোলার। এ মানে কি নাই, এ মানে কি নাই, তার মানে ওর কোনো এক্সন অথবা ডেনড্রাইট নাই। এই নিউরনগুলার কোনো এক্সন ডেনড্রাইট থাকে না, সহজ অ্যাপোলার। এখন অ্যাপোলার মনে রাখবো কিভাবে, আস্ত, খেয়াল করো আস্ত, আস্ত। তাহলে অ্যাপোলার স্ত, তাহলে এটা কি স্ত দিয়ে কি মনে রাখবা, স্ত দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে যে সেরেব্রামের যে স্তর, সেরেব্রাম স্তর, সেরেব্রাম স্তর, আর হচ্ছে স্পাইনাল কর্ডের যে স্তর, মানে সহজ কথা অ্যাপোলার গুলা থাকে সব স্তরে, এভাবে মনে রাখবা। আস্ত, আস্ত আমরা বলি না আস্ত গরু, আস্ত মুরগি, এভাবে লোকাল ভাষায় বলে। তো সেরেব্রাম স্তর আর স্পাইনালের যে স্তর, এগুলো সবই কি, এগুলো সবই হচ্ছে এই অ্যাপোলার নিউরন থাকে। কোন নিউরন থাকে, অ্যাপোলার নিউরন। তাহলে দেখো আমরা কিন্তু এই যে বিভিন্ন নিউরন, তাদের অবস্থানগুলো কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেলাম, তাই না? তাদের অবস্থানগুলো আমরা বুঝে গেছি, তাই তো? দেখছো? হ্যাঁ সবাই এখন ক্লিয়ার না? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝছি, ডান, এটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। এক্সাম তোমাদের বন্দি পাঠশালা পেজ এবং হচ্ছে যে তোমার টার্গেট ডিএমসি যে ফ্রি গ্রুপটা আছে সেখানে হবে, সেখানেও আমরা লিংক দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, তো এইটা তাহলে আমরা এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝে গেছি, তাই না? বলো তো। আচ্ছা ডান। এবার আসো তারপরে আমরা যাই নিউরোগ্লিয়া নিয়ে। আচ্ছা নিউরোগ্লিয়া, আমরা এতক্ষণ নিউরন পড়ছি, কিন্তু জানো নিউরন ছাড়াও আমাদের মস্তিষ্কে আরো কিছু বিশেষ কোষ থাকে যাদেরকে বলা হয় নিউরোগ্লিয়া। মানে এই কোষগুলা কি করে জানো, এই নিউরোগ্লিয়া কোষগুলোর জন্যই তোমার ব্রেইনের টিউমার হয়। একটা জিনিস তো আমরা একটু আগে আমরা নিউরনে বলছিলাম যে নিউরনে সেন্ট্রিওল থাকে না, সেন্ট্রিওল নামক যে অঙ্গাণু সেটা থাকে না। সো সেন্ট্রিওল না থাকলে সেই জায়গাটায় কি হয়, সেই জায়গাটায় কোষ বিভাজন হয় না, আর কোষ বিভাজন না হলে তোমার ও তো আর সংখ্যা বাড়বে না। সো তোমার নিউরনের কিন্তু কোষ বিভাজন হয় না। তাহলে ভাইয়া ব্রেইন টিউমার কেন হয়? ব্রেইন টিউমার কোথা থেকে হয়, কার জন্য হয়? এই যে নিউরোগ্লিয়া কোষগুলোর জন্য হয়। কারণ নিউরোগ্লিয়া এই কোষগুলা, এগুলো হচ্ছে সাপোর্টিং কোষ। কি বলে এগুলাকে? এগুলোকে বলা হয় সাপোর্টিং সেল। এই যে সাপোর্টিং সেল, এই সাপোর্টিং সেলগুলারই তোমার দেখা যায় যে ওদের বিভাজন থেকেই তোমার এটা হয়, ওদের বিভাজন থেকেই তোমার কি হয়, এই যে মানে টিউমারগুলো হয়, ব্রেইন টিউমার এগুলো হয়। তাহলে ব্রেইন টিউমারের জন্য দায়ী কি? এই নিউরোগ্লিয়া। আর নিউরোগ্লিয়া হচ্ছে নিউরনের পাশাপাশি নিউরনকে সুরক্ষা দেওয়ার জন্য, সুরক্ষিত রাখার জন্য যে কোষগুলা কাজ করে তাদেরকে নিউরোগ্লিয়া বলে। হ্যাঁ নিউরোগ্লিয়া। এখন এই যে বললাম ব্রেইন টিউমার কেন হয়, ব্রেইন টিউমার হয় এই নিউরোগ্লিয়া কোষগুলা বিভাজিত হয়। এদের আবার সবই আছে, সেন্ট্রিওল এগুলো সব আছে, সো ওদের বিভাজন হয়। সো ওদের যখন অতিরিক্ত বিভাজন হয়ে যায় তখনই তোমার টিউমার হয়, অতিরিক্ত বিভাজন হলেই টিউমার হয়ে যায়। ওকে, সো আমরা এতটুকু বুঝলাম যে নিউরোগ্লিয়া। এখন নিউরোগ্লিয়াকে বলা হয়েছে 3 ভাগে ভাগ, তোমাদের নামগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ নামগুলো দেখো,
অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে একটু তারা, তারার মতো দেখতে, দেখো এটা তারা। অ্যাস্ট্রোসাইট মানে কোষ, অ্যাস্ট্রো ওই যে অ্যাস্ট্রোলজার মানে যারা তারা দেখে অনেক কিছু বলে, অ্যাস্ট্রো তাহলে তারা, তাহলে দেখতে তারার মতো। এর কাজ হচ্ছে নিউরনকে পুষ্টি দেওয়া। দেখো ওদের কাজগুলো খুবই সিম্পল, সুরক্ষা দেওয়া, পুষ্টি দেওয়া, এগুলাই কাজ, বা জীবাণু ধ্বংস করা। আচ্ছা তাহলে একটা গেল অ্যাস্ট্রোসাইট। এরপরে আসো অলিগোডেন্ড্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট ওদের কাজ হচ্ছে ওরা দেখো মায়েলিন যে আবরণটা সেটা তৈরি করতে এরা অবদান রাখে, তার মানে নিউরনকে সুরক্ষিত রাখতে। মায়েলিন শীথের কাজ কি? নিউরনকে প্রোটেক্ট করা, তাই না? আবরণ, শীথ মানে কি? আবরণ। তাহলে এই মায়েলিন শীথ তৈরি করতে অলিগোডেন্ড্রোসাইট কাজ করে। হ্যাঁ আচ্ছা এরপরে আসো 3 নম্বর, যেটা কি বলছে? মাইক্রোগ্লিয়া। আগে নামগুলো মনে রাখবা যে কারা কারা, কারা কারা নিউরোগ্লিয়া। হ্যাঁ কোন কোন বইয়ে অবশ্য এটা 4 ধরনের দেওয়া আছে, সো এটা 3 আর 4 এর মধ্যে একটা ঘুরপাক খায়। হ্যাঁ সো লেটেস্ট বইয়ে 3 আছে, সো 3 এতটুকু, বুঝছো? আমরা এইভাবে ফলো করব। এটা অনেক জায়গায় 4টাও বলা আছে, কিন্তু আমরা যেহেতু 3 তো 3। এখন মাইক্রোগ্লিয়া, দেখো এই মাইক্রোগ্লিয়া, এই মাইক্রোগ্লিয়ার জায়গাটায় আমরা এখানে বলি যে দেখো এটা কি, এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। হ্যাঁ ওর কাজ হচ্ছে কি? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করা। তো তোমার লেটেস্ট বইয়ে এই বছর যেটা বেরোবে একদম লেটেস্ট, সেখানে যদি 4 দেওয়া থাকে 4টা শিখবা। এখন 3টা আছে, 3টাই জানো। আচ্ছা সো মাইক্রোগ্লিয়া, গ্লিয়া মনে রাখো, গ্লিয়া গিলে ফেলছে, গিলে ফেলছে, তাহলে কি গিলছে? জীবাণুকে গিলে ফেলছে। তাহলে মাইক্রোগ্লিয়ার কাজ কি? জীবাণু মেরে ফেলা। হ্যাঁ জীবাণুকে মেরে ফেলা, এভাবে মনে রাখবা। আর যদি তোমাদের দেওয়া থাকে যে 4টা, হ্যাঁ ধরো ধরো কিছু বইয়ে 4টা, ভাইয়া এখন তাহলে 4টা যদি থাকে, 4টা থাকলে 4 নম্বরটা কি? এখানে তো 3টা বলছেন, তাহলে 4 নম্বরটা হচ্ছে, এটাকে আমরা বলি অ্যাপেন্ডাইমা। এই কোষটার নাম কি? অ্যাপেন্ডাইমা। ঠিক আছে, অ্যাপেন্ডাইমা। তাহলে অ্যাপেন্ডাইমা হচ্ছে 4 নম্বর। 4 নম্বরটাকে কি বলে? অ্যাপেন্ডাইমা, অ্যাপেন্ডাইমা। ওকে ডান। এবার আসি আমরা সিন্যাপস। আচ্ছা সিন্যাপস বলতে আমরা আসলে কি বুঝি সেটা নিয়ে জানার ব্যাপার। সিন্যাপস, আচ্ছা সিন্যাপস দেখো, এই সিন্যাপসের জায়গাটা হচ্ছে যে আমার দুটি নিউরনের, হ্যাঁ আমার সহজ করে আমরা শিখি, দুটি নিউরনের সংযোগস্থল, দুটি নিউরনের সংযোগস্থল, দুটি নিউরনের সংযোগস্থল। তাহলে এই যে দুইটা নিউরনের সংযোগস্থল, তাহলে আমরা এরকম দেখি, দেখো এটা ধরো একটা নিউরনের পার্ট, আর এইটা হচ্ছে আরেকটা নিউরনের পার্ট, এই। হ্যাঁ তাহলে এই হচ্ছে দুইটা নিউরনের পার্ট, সংযোগস্থল। তাহলে এই যে দুইটা নিউরনের সংযোগস্থল, এই দুইটা নিউরনের সংযোগস্থলকে কি বলা হয়? এদেরকে বলা হয় সিন্যাপস। তাহলে এই দুইটার সংযোগস্থল, এই জায়গাটাকে আমরা কি বলি? সিন্যাপস, সিন্যাপস। ওকে তাহলে দুইটা নিউরনের মিলন স্থল, ধরো এটা দুইটা নিউরনের অংশ, এই মিলন স্থলটাকে সিন্যাপস বলি। আচ্ছা এখন এই সিন্যাপসের ভিতরে মিলনটাকে সিন্যাপস বলে। এখন এই যে মাঝে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটা, হ্যাঁ এই যে ফাঁকা জায়গা, এদের মধ্যে যে ফাঁকা জায়গাটা দুইটা নিউরনের, এই ফাঁকা জায়গাটাকে আমরা কি বলি? সিন্যাপটিক ক্লেফট। এটাকে কি বলি? দেখো এই ফাঁকা জায়গাটাকে আমরা বলি সিন্যাপটিক ক্লেফট, সিন্যাপটিক ক্লেফট বলা হয়। এটাকে কি বলি আমরা? সিন্যাপটিক ক্লেফট। ঠিক আছে, সিন্যাপটিক ক্লেফট বলা হয়। তাহলে আমরা কিন্তু একটা জিনিস জানলাম, সিন্যাপস দুইটি নিউরনের সংযোগস্থল, এটা দুইটা, এটা মিলন স্থলটাকে আমরা সিন্যাপটিক ক্লেফট বলে থাকি, সিন্যাপটিক ক্লেফট বলে থাকি। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, তাই না? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। ওকে ফাইন। এখন আসো, এই সিন্যাপস 4 প্রকার, তোমাদের বইয়ে আছে সিন্যাপস 4 প্রকারের। যে দেখো বইয়ের জায়গাটা, এগুলো জাস্ট একটু নামটা দেখে যে গেলেই হবে, নামটা একটু দেখে যাবা যে সিন্যাপস কয় রকমের, কি কি আছে, হ্যাঁ কি কি আছে এগুলো একটু দেখে গেলেই হবে। তো আসো, সিন্যাপস 4 প্রকার বলা হচ্ছে। কি কি হতে পারে সিন্যাপস, কিভাবে কার কার মিলন হতে পারে? যেমন দেখো এক্সোসোমাটিক সিন্যাপস মানে কি?
এক্সোসোমাটিক মানে সোমা মানে কি কোষ, কোষের দেহ, দেহ। তাহলে ধরো একটা নিউরনের এক্সন আর একটা নিউরনের কোষ দেহ, হ্যাঁ সোমা, এই দুইটার মধ্যে যদি মিলন হয় এভাবে, ওরা যদি সংযুক্ত হয়, তাহলে এটাকে আমরা বলি কি এক্সোসোমাটিক। এটাকে কি বলবো? এক্সোসোমাটিক। গেল। তাহলে এক্সন আর কোষ দেহের মধ্যে সিনাপস হবে। আবার দেখো বলছে এক্সোডেনড্রাইটিক সিনাপস, এক্সোডেনড্রাইটিক। তাহলে এক্সোডেনড্রাইটিক মানে কি? এক্সোডেনড্রাইটিক তার মানে হচ্ছে এইখানে দেখো এই যে ডেনড্রাইট, তার মানে মনে করো একটা নিউরনের ডেনড্রাইট আর একটা নিউরনের এক্সন, এই দুইটার মধ্যে যে সিনাপস সেটাকে বলবো এক্সোডেনড্রাইটিক সিনাপস। সহজ কথা। আচ্ছা, এক্সোনিক মানে কি? একটা এক্সন আর একটা এক্সন, তার মানে দুইটা এক্সন, এক্সনে যে সিনাপস হবে সেটাকে এক্সোনিক বলবো। আচ্ছা, ডেনড্রাইটিক, ডেনড্রাইটিক তার মানে এটা ধরো একটা ডেনড্রাইট, হ্যাঁ এটা একটা ডেনড্রাইট আর এইখানে এইটা একটা ডেনড্রাইট, এই দুইটা ডেনড্রাইটের মধ্যে যদি হয়, দুইটা ডেনড্রাইট, দুইটা নিউরনের দুইটা ডেনড্রাইট মিলে যদি একটা সংযোগ স্থল তৈরি করে, এটাকে আমরা বলি কি? ডেনড্রাইটিক সিনাপস। ওকে, হ্যাঁ ডান। ওকে, সবাই এইটুকু আশা করি বুঝে গেছো, তাই না? এটা একদম ইজি, এটা একদম ইজি, তাই তো? আচ্ছা, এবার আসো, তারপরে এইখানে আমাদের কিছু নিউরো ট্রান্সমিটারের কথা বলা হয়। নিউরো ট্রান্সমিটার জিনিসটা কি আসলে? নিউরো ট্রান্সমিটার হচ্ছে যারা এই সিনাপসের মধ্যে উদ্দীপনা আদান প্রদান করে। ধরো এটা একটা সিনাপস, এটা একটা সিনাপস, এটা একটা সিনাপসের পার্ট। তাহলে এই যে সিনাপসের মধ্যে একটা জিনিস চিন্তা মনে রাখবা, এই যে যেখান থেকে উদ্দীপনাটা আসে, যেখান থেকে উদ্দীপনাটা আসে এইটাকে বলা হয় প্রিসিন্যাপটিক নিউরন, প্রিসিন্যাপটিক নিউরন। ঠিক আছে, যেখান থেকে উদ্দীপনাটা আসে, আর এরপরে এই উদ্দীপনাটা এইখান থেকে পার হয়ে এইখানে যখন যায়, মানে যেটাতে যাবে সেইটাকে বলা হয় পোস্ট সিন্যাপটিক নিউরন। সেটাকে কি বলি? পোস্ট সিন্যাপটিক নিউরন, পোস্ট সিন্যাপটিক নিউরন, এটা বলছে। তাহলে একটা হচ্ছে প্রি সিন্যাপটিক নিউরন আর একটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক নিউরন। তাহলে আগে যেটাতে হবে সেটাতে হচ্ছে প্রি সিন্যাপটিক, যেটা দিয়ে উদ্দীপনা আসবে, এরপর উদ্দীপনাটা যেটাতে পৌঁছাবে, যে নিউরনে পৌঁছাবে সেটাকে বলে পোস্ট। মানে পোস্ট মানে কি? পরে, প্রি মানে আগে। আচ্ছা, এখন এই নিউরন থেকে যে এই নিউরনে যাবে উদ্দীপনাটা, দেখো এই নিউরন থেকে যে এই নিউরনে উদ্দীপনাটা যাবে, কার মাধ্যমে যাবে? কিছু নিউরো ট্রান্সমিটার আছে, কিছু পদার্থ আছে, এই পদার্থগুলোকে বলা হয় নিউরো ট্রান্সমিটার। কি বলা হয়? নিউরো ট্রান্সমিটার, এই পদার্থগুলো থাকে। তাহলে এটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার। তাহলে এই নিউরো ট্রান্সমিটার দিয়ে উদ্দীপনাগুলো যায়। ঠিক আছে, উদ্দীপনাগুলো যায়। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন নিউরো ট্রান্সমিটার এই যে এখানে অনেক রকমের আছে, এগুলো তোমাদের খুব একটা আসে না, তারপরও একবার দেখে যেতে পারো যে পেপটাইড মানে যারা প্রোটিন জাতীয় তারা কারা, বায়োজেনিক অ্যামাইন গুলা কারা কারা, অ্যামাইন যেগুলা এগুলার প্রত্যেকটার সাথে দেখবা মিন এরকম আছে, ডোপামিন, কোলিন, হিস্টামিন, হ্যাঁ নরএপিনেফ্রিন, সেরোটোনিন, ইন একটা ব্যাপার আছে। তার মানে যারা অ্যামাইন জাতীয় তাদের নামের সাথে একটা মিন ব্যাপার আছে, হ্যাঁ এই জিনিসগুলো। আর মেইনলি যেটা একটা তোমাদের আসে সেটা হচ্ছে এই যে কোন নিউরোট্রান্সমিটার, কোন পদার্থগুলা উত্তেজক, মানে ওরা উত্তেজিত করে, পজিটিভ সিগন্যাল দেয়। তো এরা হচ্ছে এই যে অ্যাসপার্টেট, গ্লুটামেট, সেরোটোনিন, এরা, হ্যাঁ এই জিনিসগুলো হচ্ছে উত্তেজক। আর বাধাদায়ক যারা আটকায় কারা? এই যে গ্লাইসিন, টরিন, গাবা। ওকে, গ্লাইসিন, টরিন, গাবা এরা হচ্ছে আটকায় না, এই সিগন্যালটাকে যাইতে দিব না। তাহলে এই জায়গাটাই তোমাকে একটু ভালো করে এটা পড়বা, এটা তোমাদের অনেক কমনলি আসার মতো, যে কারা কারা উত্তেজনা তৈরি করে কারা, হ্যাঁ ওকে। আর বাধাদায়ক কারা? তাহলে ওরা বাধাদায়ক,
ওটা আটকায় দিচ্ছে, তাহলে এটা হচ্ছে গ্লাইসিন, টরিন, গাবা। আর কিছু পদার্থ আছে যারা দুইটাই উত্তেজনক ও বাধাদায়ক, তাহলে এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এগুলো। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে উত্তেজনক ও বাধাদায়ক। এগুলো হচ্ছে উত্তেজনক ও বাধাদায়ক। অ্যাসিটাইল কোলিন, ডোপামিন, এপিনেফ্রিন, নর এপিনেফ্রিন, এগুলো হচ্ছে কি? বাধাদায়ক। ওকে, সবাই বুঝছো? আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা এইগুলোর পরে এখন একটা জিনিস জানতে হয় যে সিন্যাপসের মাধ্যমে উদ্দীপনাটা কিভাবে পরিবাহিত হয়, কি হয়, সেখানে ঘটনাগুলো কি ঘটে। সহজে যদি আমরা একটু শিখতে চাই যে ভাইয়া এই সিন্যাপস থেকে তারপরে উদ্দীপনাগুলো কি হয়। আচ্ছা, তো প্রথমে দেখো, যখন ওই যে ধরো এটা আমি একটু সিন্যাপসটা এঁকে দেখাই, ধরো এটা হচ্ছে একটা নিউরন প্রিসিন্যাপটিক, মানে যেটা দিয়ে উদ্দীপনা আসবে, আর এটা হচ্ছে আরেকটা নিউরনের অংশ যেটা হচ্ছে পোস্ট সিন্যাপটিক, যেখানে উদ্দীপনাটা পৌঁছাবে। ওকে, তো এখন প্রথম ব্যাপার যে প্রিসিন্যাপটিক নিউরনে উদ্দীপনা আসে। হ্যাঁ, আমি সহজে শর্টকাটে ইম্পর্টেন্ট তথ্যগুলো বলে দিচ্ছি। উদ্দীপনা আসে, আচ্ছা, পয়েন্ট। তার মানে এখানে ধর একটা উদ্দীপনা আসলো, পৌঁছাইলো, তখন এই জায়গা থেকে প্রিসিন্যাপটিক, এখান থেকে মানে এই জায়গায় যে কিছু ভেসিকল থাকে, ওটা তোমাদের লাগবে না, তো কি ঘটে দেখো, এখানে কিছু আয়ন থাকে, এই যে সিন্যাপটিক ক্লেফটে ক্যালসিয়াম কি থাকে, ক্যালসিয়াম আয়ন থাকে। এই ক্যালসিয়াম আয়নগুলা কি হবে, হ্যাঁ, ক্যালসিয়াম আয়ন সেখানে প্রবেশ করবে, ক্যালসিয়াম আয়ন এখানে প্রবেশ করবে। আচ্ছা, তাহলে ক্যালসিয়াম আয়ন প্রবেশ কোথায়? এই প্রিসিন্যাপটিক নিউরনে এই ক্যালসিয়াম আয়নটা প্রবেশ করবে। করলে কি ঘটে, সেখানে ক্যালসিয়াম আয়ন প্রবেশ করলে ভেসিকল থেকে ট্রান্সমিটার নির্গমন। ট্রান্সমিটার, ওই যে একটু আগে আমরা পড়লাম ট্রান্সমিটার পদার্থ, সেগুলা বের হয়। ওকে, এই ভেসিকল গুলাকে এই ক্যালসিয়ামটা করে কি, ওইটাকে ফাটায় দেয়, তখন এই ভেসিকল গুলা থেকে নিউরোট্রান্সমিটার বের হয়। এবার এই নিউরোট্রান্সমিটার দুই রকমের কাজ করে। এক, দেখো এখানে যদি সোডিয়াম আয়নের প্রবেশ ঘটায়, তারা যদি সোডিয়াম আয়নের প্রবেশ ঘটায়, তাহলে উত্তেজনা তৈরি হবে, উত্তেজনার উদ্দীপনা। তাহলে উত্তেজনা মানে হচ্ছে গিয়ে পজিটিভ, যে হ্যাঁ পরেরটাতে ওইটারে উত্তেজিত করো। যদি সোডিয়াম আয়ন ওটাতে প্রবেশ করে, মানে এইটার ভিতরে সোডিয়াম আয়ন প্রবেশ করলে কি হবে, এখানে উত্তেজনা তৈরি হবে। আবার এই নিউরোট্রান্সমিটার গিয়ে যদি সে পটাশিয়ামকে, এই নিউরন থেকে পটাশিয়ামকে বাহির করে, তাহলে কি হবে, বাধা দানকারী সিগন্যাল। মানে এখান থেকে ধরো যদি পটাশিয়াম বের হয়ে গেল, এখান থেকে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, বাধা দানকারী সিগন্যাল। তাহলে দুই রকমের উদ্দীপনা, একটা বাধা দানকারী, একটা উদ্দীপনা সৃষ্টিকারী। তাহলে সোডিয়াম প্রবেশ করলে উদ্দীপনা তৈরি হবে, এবং যদি পটাশিয়াম বের হয়ে যায় ওর থেকে, তাহলে তখন বাধা দানকারী সিগন্যাল হবে, মানে বাধা দিবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই? ওকে, তাহলে আমরা এই জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে গেছে, রাইট? এবার আসো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস নিয়ে। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, এটা খুবই ইম্পর্টেন্ট। স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস কয় রকমের হতে পারে?
স্নায়ুতন্ত্র আমরা প্রধানত যেটা ভাগ করি সেটা হচ্ছে আমাদের এই স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ করি, তাই না? একটা হচ্ছে কেন্দ্রীয়, এটা কি কেন্দ্রীয়, ওকে, আর একটা হচ্ছে প্রান্তীয়, আর একটা কি প্রান্তীয়। তাহলে কেন্দ্রীয় এবং প্রান্তীয়। আচ্ছা, তাহলে কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ কি? ওর কাজ হচ্ছে ও হচ্ছে উদ্দীপনাটা তৈরি করে। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কাজ হচ্ছে উদ্দীপনা তৈরি করা, ঠিক আছে? উদ্দীপনা তৈরি করা হচ্ছে ওর কাজ, তৈরি করবে। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজ কি? এই উদ্দীপনাটা বাস্তবায়ন করা। তার মানে ব্রেইন, এই যে আমাদের মাঝখানে যে ব্রেইন আছে, এরা হচ্ছে সিগন্যালটা তৈরি করে, মানে ওরা হচ্ছে ডিসিশন মেকার, সিদ্ধান্ত দেয়। আর প্রান্তীয় ওরা হচ্ছে এটাকে পালন করে, আচ্ছা এটা হবে পালন করে। তাহলে দেখো উদ্দীপনা তৈরি, আর এটা হচ্ছে ওরা হচ্ছে বাস্তবায়ন করে। এটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের কাজ। এখন এদেরকে যদি আমরা একটু বড় আকারে এক্সপ্লেইন করতে যাই, হ্যাঁ ওকে, একটু যদি এক্সপ্লেইন করতে চাই তাহলে দেখো আমরা কিভাবে এটাকে এক্সপ্লেইন করতে পারি। না, আমরা স্নায়ুতন্ত্রটাকে আমরা ভাগ করব, রাইট? স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্রের দুইটা ভাগ করব, একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা কি প্রান্তীয়। একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে প্রান্তীয়। কেন্দ্রীয় এবং প্রান্তীয় দুইটা ভাগ। আচ্ছা, এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে আবার এটাকে আমরা কয় ভাগ করব? দুই ভাগ করি। একটা হচ্ছে এই যে আমাদের মস্তিষ্ক, কি কি পার্ট আছে আমাদের? মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। সুষুম্না কাণ্ড, মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড। আচ্ছা, আর প্রান্তীয়র মধ্যে আমরা কি দেখি? প্রান্তীয়র মধ্যে আমাদের কি কি ভাগ আছে, কি কি পার্টে আমরা ভাগ করি, কি কি স্নায়ু আছে চিন্তা করে বলো তো। প্রান্তীয়র মধ্যে আমরা এটাকে দুইটা ভাগ করি, দুইটা স্নায়ুতন্ত্রের ভাগ। একটা হচ্ছে ঐচ্ছিক মানে যেটার উপর আমাদের ইচ্ছা নির্ভর করতেছে, ঐচ্ছিক। আরেকটা হচ্ছে স্বয়ংক্রিয়, আরেকটা কি স্বয়ংক্রিয়। প্রান্তীয় মানে আমাদের হাতে পায়ের এগুলাতে যে ছড়ানো, এগুলো হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে এইগুলোর দুইটা পার্ট, একটা হচ্ছে ঐচ্ছিক যেটা আমার ইচ্ছার উপরে নির্ভর করতেছে, আরটা হচ্ছে স্বয়ংক্রিয় যেটা আমাদের ইচ্ছার উপরে কোনো নির্ভর নাই। আচ্ছা, তো এই ঐচ্ছিকের মধ্যে আবার আমরা কি ভাগ করি দেখো। এই এইটার মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে করটিক স্নায়ু। এই করটিক স্নায়ুর মাধ্যমে আমরা বিভিন্ন কাজ করি, করটিক স্নায়ু। আরেকটা হচ্ছে কি, একটা হচ্ছে সুষুম্না স্নায়ু, ঠিক আছে? সুষুম্না স্নায়ু, 9টা বাজে। সুষুম্না স্নায়ু। তাহলে আমার এইটা গেল ঐচ্ছিকের মধ্যে দুইটা পার্ট। আর স্বয়ংক্রিয়র মধ্যে আমার সিম্প্যাথেটিক আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এরা দুইজনই হচ্ছে নিজেদের মতো কাজ করে। এই অংশগুলা সিম্প্যাথেটিক, এরা দুইজনই নিজের মতো কাজ করে। ওকে, তাহলে করটিক স্নায়ু, সুষুম্না স্নায়ু, আর এইদিকে হচ্ছে সিম্প্যাথেটিক ও প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। এখন এই সিম্প্যাথেটিকের মধ্যে আমার আছে কি, এখানে আছে মানে সুষুম্না স্নায়ু। এই যে আমাদের যে ইয়েগুলা স্পাইনাল নার্ভ, হ্যাঁ স্পাইনাল, এই যে সুষুম্না কাণ্ড থেকে। আর এইখানে আছে সুষুম্না ও করটিক দুইটা স্নায়ু প্যারাসিম্প্যাথেটিকের মাধ্যমে কাজ করে। মানে এরা হচ্ছে নিজেদের মতো কাজ করবে। ধরো তোমার হার্টবিট বাড়ানো কমানো এই জিনিসগুলো ওরা নিজের মতো কাজ করে, ওদের আলাদা হিসেব। আর এইদিকে হচ্ছে এরা তোমার মতো, ওরা মস্তিষ্ক সুষুম্না কাণ্ড, এরা নিজের মতো করে সিদ্ধান্ত দিবে। এরা হচ্ছে কেন্দ্রীয়, এরা হচ্ছে বস, হ্যাঁ এরা হচ্ছে কি বস। তো যারা ডিসিশন মেকার তারা সুন্দর করে ডিসিশনটা দিয়ে দিবে। ঠিক আছে, ক্লিয়ার সবাই?
আচ্ছা, এটা আশা করি বুঝছো। এবার আসো স্নায়ুতন্ত্রের আবরণ নিয়ে। এবার আমরা কি জানবো? স্নায়ুতন্ত্রের আবরণ নিয়ে। আচ্ছা, তার আগে আগে এই মেইন বেসিকটা আশা করি আমরা একটু বুঝছি, একটা আইডিয়া পেয়ে গেছি যে আচ্ছা ভাইয়া এই ব্যাপার আছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, এটার মধ্যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। মস্তিষ্ক বুঝছো তো, এই যে এটার ভিতরে মস্তিষ্ক, আর সুষুম্না কাণ্ডটা কোথায় গেছে? এই যে এখান থেকে শুরু করে, এই যে দিক থেকে ঘাড়ের এখান থেকে শুরু করে একদম কোমর পর্যন্ত আমাদের সুষুম্না কাণ্ডটা বিস্তৃত। হ্যাঁ, সুষুম্না কাণ্ড বিস্তৃত মানে এটা ধরো এই দিক থেকে এই জায়গাটা হচ্ছে যে তোমার ব্রেইন, ধরো এই জায়গাটা এদিক থেকে, ঠিক আছে, এইটুকু হচ্ছে ব্রেইন। এই দিক থেকে তোমার এইরকম একদম চিকন একটা অংশ নেমে গেছে এই থেকে, এইভাবে করে চিকন করে নিচে লম্বা নেমে গেছে, এটা হচ্ছে সুষুম্না কাণ্ড। তাহলে এটা হচ্ছে ব্রেইন বা মস্তিষ্ক, আর এটা হচ্ছে সুষুম্না কাণ্ড বা ইংরেজিতে আমরা বলি স্পাইনাল কর্ড। ঠিক আছে, স্পাইনাল কর্ড। এবার আসো স্নায়ুতন্ত্রের আবরণ নিয়ে। হ্যাঁ, স্নায়ুতন্ত্রের আবরণ নিয়ে জায়গাটা। আচ্ছা, স্নায়ুতন্ত্রের আবরণ, হ্যাঁ, স্নায়ুতন্ত্রের আবরণ সেটা কি? স্নায়ুতন্ত্রের আবরণ হচ্ছে যে আমরা বলি থাকি মেনিনজেস, ওর আবরণটার নাম কি? মেনিনজেস। এটাই তোমাদের একটা ইম্পর্টেন্ট তথ্য যে ওর আবরণটার নাম কি? মেনিনজেস, মেনিনজেস। হ্যাঁ, এই স্নায়ুতন্ত্রের সবগুলার আবরণের নাম। ওকে, এবার এই মেনিনজেস, তার মানে স্নায়ুতন্ত্রের আবরণের নামই হচ্ছে মেনিনজেস। এইটা কয় স্তর? এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট। 3টা স্তর আছে ওর, ঠিক আছে, 3টা স্তর আছে। তাহলে স্তরগুলো কি কি চলো আমরা একটু দেখি কি কি স্তর আছে। প্রথমে ডুরা ম্যাটার, এটা এইভাবে মনে রাখো। এটা মনে রাখার জন্য বাইরে থেকে ভিতরে, ড্যাপ ড্যাপ, ঠিক আছে, বাইরে থেকে ভিতরে। তাহলে আমরা এভাবে দেখি, ধরো এটা বাইরের স্তর, এটা মাঝখানের স্তর, এটা হচ্ছে ভিতরের স্তর। তাহলে ড্যাপ, তাহলে ড্যাপে কি? প্রথমেই ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার। ওকে, তারপরে কি? 2 নাম্বার এ, এতে মনে রাখো অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার। 3 কি? এটা হচ্ছে পায়া ম্যাটার, পায়া, পতে পায়া ম্যাটার। তাহলে ডুরা, অ্যারাকনয়েড, পায়া। তাহলে এখানে ছবিতে যদি এভাবে চিন্তা করো, তাহলে এটা হচ্ছে ডুরা, এটা হচ্ছে ডুরা, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে অ্যারাকনয়েড, আর এটা হচ্ছে পায়া ম্যাটার, পায়া ম্যাটার। তাহলে এই হচ্ছে 3টা স্তর যারা মিলে এই মেনিনজেস স্তরটাকে তৈরি করছে। তাহলে মেনিনজেস কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। এখন এই যে ডুরা ম্যাটার, এই যে ডুরা, এই আবরণটা ডুরা স্তর, এই ডুরার দেখো উপরের দিকে যে স্পেসটা আছে, এই ডুরার উপরের দিকে যে জায়গাটা আছে, এইটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এপিডুরাল স্পেস, এপিডুরাল স্পেস। আর নিচের দিকে যেটা আছে, দেখো এই যে নিচের দিকে যেটা আছে, এটাকে বলা হয় সাবডুরাল স্পেস, সাবডুরাল স্পেস। ওকে, তাহলে এপিডুরাল স্পেস, সাবডুরাল। তাহলে ডুরার মধ্যে 2 রকম, একটা এপিডুরাল, একটা সাবডুরাল। এপিডুরাল, হ্যাঁ, সাবডুরাল। ওকে, তাহলে সাব মানে কি? নিচে। তাহলে নিচে যে জায়গাটা থাকবে ওটাকে বলে সাবডুরাল স্পেস, উপরে যেটা থাকে এপিডুরাল স্পেস। এগুলোর উপরে বিভিন্ন সময় ইনজেকশন দেওয়া হয়, বিভিন্ন কাজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো আমরা আবরণটা জানলাম, আবরণের ইম্পর্টেন্সটা জানলাম। এখন এইটাতে একটা ব্যাকটেরিয়া ইনফেকশন করে মেনিনজাইটিস করে, একটা রোগ তৈরি করে, খুবই খারাপ রোগটা মেনিনজাইটিস। তাহলে মেনিনজেসের যে ইনফেকশন হয়, মেনিনজেসের ইনফেকশন, এটাকে কি বলা হয় বলতো? মেনিনজাইটিস, মেনিনজাইটিস, মেনিনজাইটিস। আর এইটার জীবাণুটার নাম কি? কার জন্য এটা হয়? জীবাণু, যেই জীবাণুর জন্য এই মেনিনজাইটিস হতে পারে সেটা হচ্ছে নিসেরিয়া, মনে নামের সাথে মিল আছে, নিসেরিয়া মেনিনজাইটিস,
মেনিনজাইটিস, নিজেরিয়া মেনিনজাইটাইটিস, এই জীবাণুর জন্য মেনিনজাস হয়। হ্যাঁ, মেনিনজাস হয়, তখন মানুষের এরকম ঘাড়, সে এরকম ঘাড়টাকে বাঁকাইতে পারে না, শক্ত হয়ে যায়, এই জায়গাটা শক্ত হয়ে যায়। ওকে, হ্যাঁ, এটা মানে মেনিনজাস যেখানে আছে, মেনিনজাস কি এই মস্তিষ্কের আবরণ মেনিনজাস, স্পাইনাল কর্ড এটার আবরণও মেনিনজাস। হ্যাঁ, মেনিনজাস। ওকে, এবার আসো এই মস্তিষ্কর টপিক। মস্তিষ্ক আসলেই আমাদের মাথায় মস্তিষ্কটাকে আমরা কয় ভাগে ভাগ করি। মস্তিষ্ককে আমরা যখন ভাগ করতে যাই তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করি পুরো মস্তিষ্কটাকে। প্রথমেই অগ্র মস্তিষ্ক, তারপরে হচ্ছে মধ্য মস্তিষ্ক এবং তারপরে হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্ক। তাহলে অগ্র, মধ্য আর হচ্ছে পশ্চাৎ। অগ্র, মধ্য এবং কি পশ্চাৎ। ওকে, আসো এবার এই যে অগ্র, মধ্য, পশ্চাৎ, এই অগ্র মস্তিষ্কের পার্টগুলো কি কি? এই যে সামনের দিকে যেগুলো থাকে, তাহলে প্রথমে হচ্ছে সেরেব্রাম, হ্যাঁ, তারপরে হচ্ছে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। এই তিনটা পার্ট নিয়ে অগ্র মস্তিষ্ক। হাইপোথ্যালামাস, এই তিনটা। ঠিক আছে, তাহলে অগ্র মস্তিষ্ক মানে এই যে সামনের যে অংশটা, সামনের এই অংশটাকে অগ্র মস্তিষ্ক বলে। সেখানে তিনটা পার্ট। তাহলে কিরকম, এই যে ধরো এটা হচ্ছে যে হ্যাঁ, ধরো এটা সেরেব্রামের অংশ। এই সেরেব্রাম, এটা হচ্ছে সেরেব্রাম, আর এই দিক থেকে এরকম উপরের দিকে থাকে থ্যালামাস, এখানে থাকে থ্যালামাস, এইখানে থাকে হাইপোথ্যালামাস, এখানে থাকে কি হাইপোথ্যালামাস। তাহলে এই জিনিসটা হচ্ছে একটা অগ্র মস্তিষ্কের পার্ট, যে সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। ওকে, এই জিনিসটুকু ক্লিয়ার? তাহলে অগ্র মস্তিষ্কের তিনটা পার্ট, সেরেব্রাম, থ্যালামাস, হাইপোথ্যালামাস। এবার আসো মধ্য মস্তিষ্কে। আচ্ছা, মধ্য মস্তিষ্ক এগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি, আগে অগ্র মস্তিষ্কটা একটু তোমাদেরকে এবার আলোচনা করে নেই। হ্যাঁ, অগ্র মস্তিষ্ক নিয়ে। আচ্ছা, অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা যে তিনটা পার্ট পড়েছি, হ্যাঁ, অগ্র মস্তিষ্কের মধ্যে আমরা যে তিনটা পার্ট পড়েছি, এই জিনিসটা নিয়ে দেখো, এই যে ওকে। এখন আসো এই জায়গার মধ্যে আমরা কয়েকটা জিনিস জানবো। এই তোমরা উল্টাপাল্টা কমেন্ট করতেছো কেন? দাগানো বইয়ের পিডিএফ হ্যাঁ তোমরা পাবা। ঠিক আছে, এক্সাম হবে হচ্ছে আজকে 21, 22, 23, 24 তারিখ এক্সাম, এই পুরো চ্যাপ্টারের উপরে। আচ্ছা, সেরেব্রামের কথা যখন আসে তখন আমাদের মাথায় কি কি আসবে? সেরেব্রামের দেখো, এটা হচ্ছে আমাদের সেরেব্রামটা। হ্যাঁ, সেরেব্রাম তোমার মস্তিষ্কের 80% জায়গা সে দখল করে। 80% জায়গা সেরেব্রাম, তার মানে পুরো মস্তিষ্কের 80% জায়গায় এই পুরো সেরেব্রামটা। ঠিক আছে, আচ্ছা, এই সেরেব্রামের যে দুইটা খণ্ড, কয়টা খণ্ড? ওর দুইটা খণ্ড, দুইটি হেমিস্ফিয়ার মানে কি খণ্ড, হেমিস্ফিয়ার। ঠিক আছে, হেমিস্ফিয়ার, তাহলে দুইটা হেমিস্ফিয়ার। তাহলে এই দুইটা হেমিস্ফিয়ার মানে দুইটা খণ্ড আছে এরকম। হ্যাঁ, ওর দুইটা খণ্ড, এই দুইটা খণ্ডকে যে জোড়া লাগায়, সেই অংশটাকে বলা হয়, দুইটা হেমিস্ফিয়ারকে যুক্ত করে সেটা কে করে? দুইটা হেমিস্ফিয়ারকে যে যুক্ত করে সেটাকে বলা হয় কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, তাহলে তোমাকে এই যে দুইটা খণ্ডকে যুক্ত কে করলো, এটার অ্যান্সার কি? কর্পাস ক্যালোসাম। তাহলে আমার এই যে দুইটা খণ্ডকে যুক্ত করে কে? কর্পাস ক্যালোসাম। ওকে, এই তাহলে কর্পাস ক্যালোসাম নামটা মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য মানে লাগবে। এখন এই সেরেব্রামের
চারটা খণ্ড, ধরো সেরেব্রামের তো মানে দুইটা হেমিস্ফিয়ার, ধরো এরকম দুইটা হেমিস্ফিয়ার, তো প্রতিটা হেমিস্ফিয়ারে চারটা করে খণ্ড আছে, চারটা করে অঞ্চল। কি কি দেখো, তাহলে ওর চারটি লোব, প্রতিটি হেমিস্ফিয়ারে কয়টি লোব আছে? চারটা করে লোব আছে। লোব মানে কি? খণ্ড। আচ্ছা, কি কি চারটি লোব? এই যে দেখো সামনে, মানে একদম সামনে যেটা থাকে, কই গেল, এই যে একদম সামনে যেটা, সেটাকে বলা হয় ফ্রন্টাল লোব। ফ্রন্ট, এই যে দেখো সামনে, তাহলে এই যে ব্রেনের এই সামনের অংশটাকে ফ্রন্টাল লোব। তারপরে এই যে সাইডে দেখো, এক সাইডে, এটাকে বলে টেম্পোরাল লোব। কি বলে? টেম্পোরাল লোব। আর এই যে উপরের এই জায়গায়, এটাকে বলে প্যারাইটাল। এই অস্থিটার নাম কি? প্যারাইটাল। তাহলে প্যারাইটাল লোব, প্যারাইটাল লোব। এই যে এইটা প্যারাইটাল অস্থি, তাহলে তার নিচের যে খণ্ডটা সেটাকে বলা হয় প্যারাইটাল লোব। আর একদম পিছনের খণ্ডটা দেখো, এই যে পিছনে এই হাড্ডিটার নাম কি? এখানে পিছনে আমরা পড়েছিলাম এগুলা আগে, অক্সিপিটাল নাম, তাই না? অক্সিপিটাল। তাহলে এই লোবটা, এখানে যে খণ্ডটা, সেটার নামও কি হবে? অক্সিপিটাল লোব। অক্সিপিটাল লোব হবে। তাহলে আমরা অ্যাজ আ হোল যেটা এখানে জানলাম, হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করতেছো কয়েকজন, কি এখনো দেশেরও হাবি জাবি নিয়ে পড়ার দিকে মনোযোগ দাও। তাহলে অক্সিপিটাল লোব হচ্ছে পিছনের। তাহলে আমরা চারটা লোব জানলাম, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, এই যে কানের এই পাশে টেম্পোরাল, টেম্পোরাল, এবং পিছনে অক্সিপিটাল লোব। এই চারটা লোব আমাদের থাকে, এটা জানলা। আর এখন একটা জিনিস, যে ভাইয়া এই ব্রেইনের জায়গাটাতে তুমি একটু দেখবা, ব্রেইনের সেরেব্রামটা একটু উঁচু নিচু থাকে, উঁচু নিচু। হ্যাঁ, কেন উঁচু নিচু? এই যে দেখো, এটা ছবিটা দেখলে মনে হচ্ছে না ভাইয়া কিছু জায়গা মানে মনে হচ্ছে ভাইয়া একটু উঁচু, কিছু জায়গা নিচু, এরকম মনে হচ্ছে না? ভাঁজ কর, একটু ভাঁজ হওয়া। কেন? এটা হচ্ছে যে তোমার ব্রেইনটা অল্প জায়গা, ধরো তোমার খুলিটা এতটুকু, এন্ড ব্রেইনটা বড় হইতে থাকে, মানে যখন যখন তুমি জন্মগ্রহণ করো তোমার ব্রেইনটা আরো বড় হইতে থাকে। সো ওর ডেভেলপমেন্টটা এই ছোট ব্রেইনে আটকায় যেতে হয়, মানে ছোট খুলির ভিতরে আটকায় যেতে হয়। মানে তুমি ধরো একটা ছোট ড্রয়ারে এত বড় একটা শাড়ি ঢুকাবা, তাহলে তুমি কি করবা? শাড়িটারে ভাঁজভুজ করে ড্রয়ারে জায়গা করে নিবা। সো সেম জিনিসটা, ব্রেইনটা বাড়তে থাকে কিন্তু সে আর জায়গা পায় না, তখন সে কি করে? নিজেকে এরকম ভাঁজ করে জায়গা গড়ে নেয়। এই যে যখন ভাঁজ হতে যায়, তখন কিছু উঁচু জায়গা থাকে, কিছু কি থাকে? উঁচু। তাহলে এই উঁচু জায়গাটাকে আমরা কি বলি? এটাকে বলা হয় জাইরাস। উঁচু জায়গাটাকে কি বলে? জাইরাস। আর যেটা নিচু জায়গা, নিচু, সেটাকে আমরা কি বলি? ফিশার। সেটাকে কি বলে? ফিশার বা সালকাস, মানে যে সালকাস বলে, এরকম সালকাস। তাহলে জাইরাস আর নিচু জায়গাকে সালকাস। ওকে, সালকাস বলি আমরা। তাহলে জাইরাস হচ্ছে উঁচু জায়গা, যে জায়গাটা একটু উঁচু হয়ে থাকে, আর নিচু জায়গাটাকে আমরা হচ্ছে সালকাস বলি। হ্যাঁ, লিম্বিক লোব আমি বলতেছি, লিম্বিক লোব নিয়ে এখন আমি একটু আসবো। লিম্বিক লোব আলাদা একটা জিনিস। আচ্ছা, তার আগে এই যে এখানে দেখো, এখানে আমার মোটামুটি সবগুলো একটু বলা আছে, তবে লিম্বিক লোব এটা আমরা আলাদাভাবে এখানে বলি। কেন? দেখো, এখানে তোমাদের নতুন বইয়ে লিম্বিক লোবটাকে অ্যাড করছে, তবে লিম্বিক লোব আসলে তার গাঠনিক কোনো লোব না। তাও যেহেতু বইয়ে বলছে, আচ্ছা 5 খণ্ড দাও, 5 খণ্ড লিম্বিক লোব। লিম্বিক লোবের কাজ হচ্ছে একটু ইমোশন, অনেক ক্ষেত্রে ইমোশন, তারপরে আমাদের অনেকগুলা যেমন রেচন, জনন, এগুলোর কাজে কিছু যেগুলো আমাদের অটোমেটিক হয়, সেই কাজগুলোতে লিম্বিক লোব সাহায্য করে। ফ্রন্টাল লোব ও হচ্ছে আমাদের এই যে বুদ্ধি, চিন্তা, যত রকমের আমরা বোধের, সৃজনশীলতা, এগুলোর কাজ হচ্ছে, চিন্তাধারার কাজ করে ফ্রন্টাল, সামনে। টেম্পোরাল, টেম্পোরাল মনে রাখো, টেম্পোরাল কোনটা? এই অস্থিটা টেম্পোরাল। তাহলে টেম্পোরাল লোব এর পাশে কি আছে? কান। তাহলে সে শ্রুতি কেন্দ্র, মানে তোমার শুনতে সাহায্য করবে টেম্পোরাল লোব। অক্সিপিটাল লোব ও আবার একটু দৃষ্টি কেন্দ্র। অক্সিপিটাল মানে চোখের যা কিছু সব এই অক্সিপিটাল লোবে যায়, সব অক্সিপিটাল লোবে যায়। আর প্যারাইটাল কেন্দ্রের কাজ হচ্ছে অন্যান্য ব্যথা, স্পর্শ, এই ধরনের অনুভূতিগুলা তোমার হচ্ছে প্যারাইটাল লোব থেকে। তাহলে কোন লোব থেকে কোথায় যায় এইগুলো একটু জানবা। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, ওর কাজটা আমাদের ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ওকে, কাজটা আমাদেরকে মনে রাখতে হবে। এই কাজটাই তোমাদের আসে, তোমরা এটাতেই মনে ভুলে যাও আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ,
তাহলে আমরা এখন একটা জিনিস এখানে কাজ আর একটা তথ্য আছে, গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটার। এই জিনিসটা কি? আচ্ছা দেখো, গ্রে ম্যাটার হচ্ছে এটা, মানে আমরা যেমন সেরেব্রামের ক্ষেত্রে কি বলি, সেরেব্রামের বাইরে গ্রে ম্যাটার, সেরেব্রাম এটার বাইরে কি, বাহিরে গ্রে ম্যাটার, আর ভেতরে কি, ভেতরে হচ্ছে হোয়াইট। কেন ভেতরের অংশটা হোয়াইট আর বাইরের অংশটা গ্রে? কারণ বাইরের অংশে ওর কোষ, স্নায়ু কোষ, নিউরোগ্লিয়া এরা থাকে বাইরের দিকে। তো বাইরের দিকে এরা থেকে এরা কি করে, এরা একটু গ্রে কালার দেখায়, মানে ধূসর রঙের দেখায়। আর হোয়াইট ম্যাটার মানে ভিতরেরটা কেন হোয়াইট, কারণ ভিতরের দিকে কি থাকে, নিউরনের মানে মাথাগুলা তো সব বাইরের দিকে, ভিতরের দিকে কি এক্সনগুলা ভিতরের দিকে। সো এক্সনগুলাতে কি থাকে, মায়ালিন থাকে না, মায়ালিন আবরণ। এই মায়ালিন আবরণটা সাদা দেখায়। কেমন দেখায়? সাদা। যার জন্য তোমার হচ্ছে ওর ভিতরের অংশটা সাদাটে হয়। ভিতরের অংশটা কেমন হয়? সাদাটে হয়। তাহলে আমরা কি জানলাম, এই সেরেব্রামের ভিতরের দিকে কি, ভিতরের দিকে হচ্ছে হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে সাদা, বাইরের দিকে গ্রে। কেন গ্রে? কারণ কোষ দেহ, নিউরনের যে কোষ দেহ সেটা বাইরের দিকে, আর নিউরনের যে মায়োলিন শীথ সেটা ভিতরের দিকে। এ কারণে ভিতরে হোয়াইট, বাইরে গ্রে। ওকে, হ্যাঁ। ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন যেটা সেরেব্রামের কাজ, এই কাজগুলোকে আমরা একটু মনে রাখবো যে কি কাজ করে। এটা আমি একটা ছন্দ দিয়ে একটু মনে রাখি, চলো। হ্যাঁ, একটু মনে রাখি। এটা এইভাবে বলবো, ওই পাশে বাবা মা ইচ্ছা করে চিন্তা সহ বুদ্ধির কাজ করে। ওই পাশে বাবা মা ইচ্ছা করে চিন্তা সহ বুদ্ধির কাজ করে। বুঝা গেল? আচ্ছা, তো এখন আমরা দেখি ওই পাশে, তাহলে কি, ঐচ্ছিক পেশির যে কাজ, ঐচ্ছিক পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। মানে আমাদের যে পেশিগুলো এই যে আমরা নাড়াচাড়া করি, কে করে? এটা সেরেব্রামের জন্য হয়। বা এটা হচ্ছে বাক শক্তি। এটা কি? বাক শক্তি। এই যে আমরা কথা বলি, হ্যাঁ, বাতে মনে রাখবো বাক শক্তি, কথা বলা। এটা কার কাজ? সেরেব্রামের কাজ। মানসিক শক্তি। এটা কি? মানসিক শক্তি, মানে তুমি এই যে মানসিক দক্ষতা, মানে তুমি মেন্টালি কি কি ভাবতেছো সবকিছু। ইচ্ছা, এটা মনে রাখবো ইচ্ছা শক্তি, মানে আমার কি কি ইচ্ছা হয়, আমার যত রকমের ইচ্ছা মতো যে আমরা কাজ করি, এই কাজগুলা কি, এটাও সেরেব্রামের। এই কাজগুলা কার? সেরেব্রামের। ঠিক আছে। এরপরে দেখো চিন্তা, এই যে চিন্তার কাজ, চিন্তা করতেছো। সহ দিয়ে মনে রাখবা সহজাত প্রবৃত্তি, মানে জন্মগতভাবে তুমি যেটা করো, সহজাত প্রবৃত্তি। ঠিক আছে, সহজাত প্রবৃত্তি। তাহলে আমরা জন্মগতভাবে যে কাজগুলো করি সেটা। বুদ্ধিমত্তা, সেটা কি? বুদ্ধিমত্তা। তাহলে বুদ্ধিমত্তার কাজ করে। এই গেল, শেষ। তাহলে বুদ্ধিমত্তা, চিন্তা, সহজাত প্রবৃত্তি মানে হচ্ছে জন্মগত যে বৈশিষ্ট্যগুলো তোমার থাকে, যে আমি একজন জন্মগতভাবেই এটা করে, তার একটা বৈশিষ্ট্য আছে। ধরো কেউ মুখে আঙ্গুল দিয়ে থাকে, নখ কামড়াচ্ছে, এটা আজীবন সহজ শুরু থেকেই বৈশিষ্ট্য। হ্যাঁ, আরো যে বৈশিষ্ট্যগুলো এটা মানুষের জন্মগতভাবে থাকে, সেগুলা সেরেব্রাম নিয়ন্ত্রণ করে। তাহলে সেরেব্রামের কাজটা আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই? এই অটোপাস এগুলা নিয়ে আসো। তাহলে আমরা সেরেব্রামের কাজ পড়লাম। সেরেব্রামের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া। অ্যাডমিশনে কিন্তু এইখান থেকেই প্রশ্নগুলা দেয়, এইখান থেকেই ডিরেক্ট তোমাদেরকে প্রশ্নগুলা তুলে দেয়। আচ্ছা, তারপরে আসি থ্যালামাস ও হাইপোথ্যালামাস নিয়ে। এদের কাজ,
থ্যালামাস কি? এই যে সেরেব্রামের, আমি তখন তোমাদেরকে দেখাইছিলাম যে ধরো এটা হচ্ছে যে ব্রেইনের যদি পার্ট এরকম থাকে, তাহলে এইটা হচ্ছে কর্পাস ক্যালোসামটা থাকে, এই যেভাবে কর্পাস ক্যালোসাম, যেটা কিনা দুইটা সেরেব্রামকে যুক্ত করছে। এই কর্পাস ক্যালোসামের নিচের দিকে তোমার কি থাকে? এই দিকে হচ্ছে থ্যালামাস আর এই দিকে হাইপোথ্যালামাস। থ্যালামাস হাইপোথ্যালামাস, উপরেরটা থ্যালামাস, নিচেরটা হাইপোথ্যালামাস। এখন এই থ্যালামাসের কাজ, ওর কাজটা কি এটা মনে রাখার জন্য আমরা কি লিখি? একটা ছন্দ দিয়ে এভাবে লিখে রাখি, দেখো টি প্রেস, টি প্রেস, দেখো টি প্রেস। তাহলে টি প্রেস মানে কি? টিতে থ্যালামাস, টিতে থ্যালামাস, ওকে, আচ্ছা থ্যালামাস। এন্ড থ্যালামাস কি কাজ করে? টিতে মনে রাখো টাচ, থ্যালামাস টাচ, স্পর্শ। পিতে প্রেস, প্রেস, হ্যাঁ, বা পেইন, ব্যথা, এগুলা। আরতে কি? রিলে স্টেশন, রিলে স্টেশন মানে সব উদ্দীপনাগুলা, রিলে স্টেশন মানে কি? সবাই এটা হয়ে যাবে, সবাই এই জায়গাটা হয়ে যাবে। ধরো তুমি কক্সবাজার থেকে দিনাজপুর যাবা, তোমার ঢাকা হয়ে যাইতে হবে। তুমি বরিশাল থেকে সিলেট যাবা, ঢাকা হয়ে যাইতে হবে। তুমি কুমিল্লা থেকে বগুড়া যাবা, ঢাকা হয়ে যেতে হবে। তাহলে আমরা যেটা হয়ে যাচ্ছি বারবার, সেটাকে আমরা বলি কি? রিলে স্টেশন, রিলে স্টেশন। আচ্ছা, তারপর হচ্ছে ইতে ইমোশন, আবেগ। থ্যালামাস আমাদের আবেগ নিয়ন্ত্রণ করে। তারপরে এখানে দেখো এসতে কি? স্লিপ, যেমন বলা হয় স্লিপ। স্লিপে যেমন থ্যালামাসের একটা কাজে বলা হয় ও কি করে? ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করে। ঘুমন্ত ব্যক্তি হঠাৎ জেগে ওঠে, ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করা, এটা কার কাজ? থ্যালামাস। ধরো তুমি ঘুমাচ্ছ হঠাৎ করে জেগে উঠছো, হ্যাঁ, ঘুম ভাঙছে, তো এই কাজটা করে থ্যালামাস। তাহলে মনে রাখবে এসতে স্লিপ। আরেক এসে মনে রাখি সোশ্যাল বিহেভিয়ার। ইংলিশে সোশ্যাল বিহেভিয়ার মানে কি? সোশ্যাল, সামাজিক আচরণ, তাই না? তাহলে এটা কি আমার সামাজিক আচরণ কে নিয়ন্ত্রণ করে? এই থ্যালামাস। সামাজিক আচরণ কে নিয়ন্ত্রণ করে ভাইয়া? থ্যালামাস। ওকে, থ্যালামাস এটাকে নিয়ন্ত্রণ করে। আরেকটা পি দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, পার্সোনালিটি মানে ব্যক্তিত্ব, এটাও কে নিয়ন্ত্রণ করে? পার্সোনালিটি, এটা কে নিয়ন্ত্রণ করে ভাইয়া? পার্সোনালিটি, এটা হচ্ছে থ্যালামাস নিয়ন্ত্রণ করে। পার্সোনালিটি কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস। যে তোমার ব্যক্তিত্ব কেমন, তুমি কেমন বৈশিষ্ট্যের হবা, সেগুলো কে নিয়ন্ত্রণ করে? থ্যালামাস। ওকে ওকে, আসো এবার হাইপোথ্যালামাসের কাজটা আমরা একটু দেখি। হাইপোথ্যালামাসের কাজ, হাইপোথ্যালামাস এই অংশটা কি কি কাজ করে? এগুলা কিন্তু তোমাদের প্রত্যেকটা ভাই অ্যাডমিশনে আসে, এগুলা থেকে প্রচুর আসে। হাইপোথ্যালামাসের কাজ, এবং হাইপোথ্যালামাসের কাজ এই জায়গাটায় দেখো, হ্যাঁ, হাইপোথ্যালামাসের কাজটা কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে যে এভাবে আমরা মনে রাখি, ঘড়ি নিয়ে তাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠল। ওকে, এতটুকু। ঘড়ি নিয়ে তাপ নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় সিঁড়িতে উঠল। তাহলে এখানে এরা কি করে? এই হাইপোথ্যালামাস, এই দিয়ে মনে রাখো অক্সিটোসিন, এই হরমোনটাকে বের করে। অক্সিটোসিন এই হরমোনটাকে বের করে। ভতে মনে রাখবা ভ্যাসোপ্রেসিন, এই হরমোনটাকেও বের করে কে? এই যে হাইপোথ্যালামাস। তাহলে এই দুইটা হরমোন মনে রাখবে, এদেরকে বলা হয় নিউরো হরমোন। এই হরমোনগুলা কে ব্যবহার করে? এই হরমোনগুলো তৈরি করে কে? এই যে হাইপোথ্যালামাস এটাকে তৈরি করে। ঘড়ি, জীবতাত্ত্বিক ঘড়ি, মানে তোমার সারা দিনে তুমি কি করবা, সকালে উঠে কি করবা, দুপুরে কি করবা, রাতে কি করো, এই যে আমরা ডেইলি একটা অ্যাক্টিভিটি, কাজ, এই জিনিসটা
আমাদের হাইপোথ্যালামাস করে থাকে। তাপ, দেহ তাপ, তোমার শরীরের তাপ নিয়ন্ত্রণ কে করে? হাইপোথ্যালামাস করে। হাইপোথ্যালামাস তোমার দেহের তাপ বেড়ে গেলে কমাবে, কমে গেলে বাড়াবে, এগুলো করবে। নিয়ন্ত্রিত, এই জায়গাটায় সে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, যেমন তোমার কার প্রতি ভালোবাসা, তোমার কার প্রতি ভালোবাসা, এটা নিয়ন্ত্রণ করে কে? হাইপোথ্যালামাস। যারা একের অধিক মানুষকে ভালোবাসে তাদের হাইপোথ্যালামাস বেশি অ্যাক্টিভ। তাহলে এই যে দেখো, ভালোবাসা, ঘৃণা, আবার তুমি ধরো 10টা মানুষের ঘৃণা করো, এটাও তোমার হাইপোথ্যালামাসের উপরে, তাই না? ঘৃণা, ঘুম, ঘুম আসা, ক্ষুধা, যা আছে, ক্ষুধা, তৃপ্তি, হ্যাঁ, যত ব্যথা, যত রকমের অনুভূতি আছে, তার নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হচ্ছে, আমরা বলি ভালোবাসার আতুর ঘর, ভালোবাসা যেখান থেকে তৈরি হবে সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। বুঝছো? সেটাই কি? হাইপোথ্যালামাস। ওকে, ভালোবাসা সম্পর্কিত যা কিছু হাইপোথ্যালামাস। এবার এটা ঘৃণাও হইতে পারে, তো আরো ভালো লাগে না, ঘৃণা করো, ইট ক্যান বি। ওকে, এবার আমরা বইয়ের মধ্যে দেখো দেখো এই জায়গাটা থেকে কেমন প্রশ্ন আসছে। অলরেডি আমি তোমাদেরকে পড়ায় ফেলছি, সো এই জিনিসটাই এখানে আছে, সুন্দর করে দেখো। থ্যালামাসের কাজগুলা দেখো, এই যে রিলে স্টেশন, সব স্নায়ুগুলা এখানে রিলে স্টেশন হয়, দেখছো? রিলে স্টেশন হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে চাপ, স্পর্শ, এদের অনুভূতির কেন্দ্র, মানুষের ব্যক্তিত্ব, সামাজিক আচরণ, ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলা, এই সবগুলা কাজ কে করে? থ্যালামাস করে। তাহলে থ্যালামাসের কাজগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে আমরা তখন বলছি টি প্রেস, টি প্রেস, এইভাবে দিয়ে মনে রাখবা যে কি কি অনুভূতি বা কি কি বৈশিষ্ট্য সে করে। এবং দেখো এগুলো আসছে মেডিকেলে 13তে আসছিল একবার, যে তোমার ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে দেয় কে? হ্যাঁ, থ্যালামাস। জেইউতেও আসছিল, হ্যাঁ, জেইউতে আসছিল। রিসেন্ট লাস্ট 2-3 বছরে আসে নাই, বাট এবার যে আসবে না তার কোনো গ্যারান্টি নাই। আগের বারের যে স্বাস্থ্য যারা কাজ করছে তারা একরকম ছিল, এবার যারা হবে তারা একরকম। সো এই জায়গাটা থেকে একটু মাথায় রাখবা। হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে? হাইপোথ্যালামাস এই জায়গাটা থেকে দেখো ওর কাজগুলো দেখো, সব রকমের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের কেন্দ্র। স্বয়ংক্রিয় মানে কি? যে যেগুলো আমরা নিজেরা করি, মানে নিজেরা বলতে অটোমেটিক যেগুলো হয়, তাদের কেন্দ্র হচ্ছে হাইপোথ্যালামাস। সবকিছু এখান থেকে হয়। দেহতাপ, দেহতাপ নিয়ন্ত্রণ করে, তাপ নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো ক্ষুধা, তৃষ্ণা, ঘাম, ঘুম, রাগ, পীড়ন, ভালো লাগা, ঘৃণা, উদ্বেগ, এরকম বহুত ইমোশনের কেন্দ্র হচ্ছে ও। তারপরে এখানে ইম্পর্টেন্ট যেটা, ভ্যাসোপ্রেসিন ও অক্সিটোসিন নামে 2টা হরমোন সে বের করে। এটা আমরা ওভি দিয়ে মনে রেখেছি, ওভি, ঠিক আছে? ওভি। ওকে, আচ্ছা। এখন যারা ধরো ছেঁকা খাওয়া পাবলিক, তারা কি বলবে? তারা এরকম একটা বলতে পারে যে ইস, আমার হাইপোথ্যালামাসটা নাই থাকতো তাহলে তো আর আসতো না, তাহলে আর ছেঁকাও খাইতাম না। কিন্তু যারা ধরো সার্থক, সফল, তারা আবার এটা ভাবতো যে আমি তো সফল, তাহলে তার হাইপোথ্যালামাস আবার অনেক বেশি অ্যাক্টিভ, সে যাকেই বলবে সেই রাজি হবে। ওকে, তো এখন তোমরা ভাবতে পারো হৃদয় ভাই কোন দিকে? হৃদয় ভাইয়ের প্রথম ক্যাটাগরিতে, যেখানে হচ্ছে যে হাইপোথ্যালামাস না থাকলে ভালো হইতো, কষ্ট, তাই না? আচ্ছা, এখন আসো মিড ব্রেইন, মধ্য মস্তিষ্ক। তাহলে আমরা অগ্র মস্তিষ্ক নিয়ে এতক্ষণ অনেক কিছু পড়লাম, ছন্দ দিয়ে আমরা ওর কাজগুলাকে মনে রাখবো, ঠিক আছে? হ্যাঁ, ওকে, দেখো এবার মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক। তার মধ্য মস্তিষ্ক, এটা হচ্ছে অগ্র, এটা হচ্ছে মধ্য, এটা হচ্ছে পশ্চাৎ। অগ্র, মধ্য, পশ্চাৎ। ওকে, আচ্ছা। তো এখন দেখো অগ্র, মধ্য, পশ্চাৎ নিয়ে যখন কথা উঠতেছে, তখন আমি এখানে বলি এই যে এটা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এখন মধ্য মস্তিষ্কের এত তেমন কিছু না, কিছু অংশ আছে যেগুলো নিয়ে একটু আমাদের জানলেই হবে, হালকা একটু জানলেই হবে। নামগুলো দেখো, টেকটাম, এটা হচ্ছে মধ্য মস্তিষ্কের একদম পিছনের যে অংশটা থাকে, টেকটাম বলে, টেকটাম। আচ্ছা, এরপরে দেখো ওর এখানে কি কি পার্ট আছে। সেরেব্রাল অ্যাকুইডাক্ট, সেরেব্রাল অ্যাকুইডাক্ট এই মধ্য মস্তিষ্কের ভিতর দিয়ে, ঠিক আছে? মানে এই ধরো এই যে এইটুকু জায়গা হচ্ছে মধ্য মস্তিষ্ক আমাদের, এই জায়গাটুকু, হ্যাঁ, এইটুকু জায়গা, অল্প ছোট্ট একটা জায়গা হচ্ছে মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের ভিতর দিয়ে একটা নালী গেছে যেটাকে বলা হয় সেরেব্রাল অ্যাকুইডাক্ট। ওকে, এটা নিয়ে আরো একটু পরে আমাদের কাহিনী আছে, পাবা। কর্পোরা কোয়াড্রিজেমিনা, 2টা খণ্ড, ধরো এই যে এরকম এরকম 2টা
খণ্ড আছে, এই খণ্ডগুলাকে কর্পোরা কোয়াড্রিজেমিনা বলে। কোয়াড্রি মানে চার কোনা। ওকে, আর এইদিকে আরেকটা অংশ আছে সেরেব্রাল পেডাঙ্কল। পেডাঙ্কল যায়, পেডাঙ্কল গুলো হচ্ছে এরকম বান্ডেলের মতো নিচে নামে, এরকম বান্ডেল, অনেকগুলো বান্ডেল এভাবে বান্ডেল করে করে পেডাঙ্কল বলা হয়, এগুলো এইভাবে নিচে নামতে থাকে। তো এই মধ্য মস্তিষ্কে দিয়ে জাস্ট কত কিছু জিনিস এমনি পাস করে, অতিক্রম করে, এই জিনিসগুলো মধ্য মস্তিষ্কে। তো তোমরা একটু নামগুলো দেখলেই হবে যে আচ্ছা টেকটাম, কর্পোরা কোয়াড্রিজেমিনা, তোমার আসতে পারে কর্পোরা কোয়াড্রিজেমিনা কার অংশ, এরকম দিতে পারে যে এটা কার অংশ, এটাকে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক না পশ্চাৎ মস্তিষ্ক, এভাবে করে আসতে পারে। সো এই জায়গাটায় তোমাকে জানতে হবে। হ্যাঁ, তোমাদের সবার জন্যই এখন আমাদের টার্গেট ডিএমসি কোর্সে তোমার চলতেছে, আমরা বলি যেটা যে আমাদের ডিসকাউন্ট সবার জন্যই এখন ইন জেনারেল, সেটা হচ্ছে যে 300 টাকার। হ্যাঁ, 300 টাকার 4000 টাকা এখন পাবা। মেইনলি কোর্স ফি ছিল আমাদের 4300। ওকে, ওকে, তাহলে এবার আসো তারপরে পশ্চাৎ মস্তিষ্ক। তো পশ্চাৎ মস্তিষ্কর 3টা পার্ট। হ্যাঁ, পশ্চাৎ মস্তিষ্কের কি কি পার্ট দেখো। একটা হচ্ছে যে আমরা বলি পন্স। পশ্চাৎ মস্তিষ্কের কি কি পার্ট? পন্স। তারপরে হচ্ছে মেডুলা, ঠিক আছে। তারপরে হচ্ছে কি? সেরেবেলাম। তাহলে পন্স, মেডুলা, সেরেবেলাম। পন্স, মেডুলা, সেরেবেলাম। তাহলে এটা কি? উপরের এইটুকু অংশ এটা হচ্ছে পন্স, এরপরের অংশটা মেডুলা, আর এরপরের অংশটা সেরেবেলাম। 3টা পার্ট। এখন এই যে পন্স, চওড়া একটা অংশ। পন্সটা কি? এরকম একটা চওড়া, এরকম দেখে একটা অংশ, চওড়া। হ্যাঁ, আচ্ছা। এরপরে চওড়া অংশের পরে এই যে নিচে এরকম একটা চিকন অংশ থাকে, এটাকে বলে মেডুলা। তাহলে এটা হচ্ছে পন্স, এরপরে নিচের অংশ, চিকন অংশটাকে আমরা বলি মেডুলা। আর তারপরে পিছনে একটা এরকম অংশ থাকে, এই যে এরকম করে একটা চওড়া এরকম একটা অংশ থাকে, এটাকে বলা হয় সেরেবেলাম। এটা তাহলে পন্স, মেডুলা এবং সেরেবেলাম। পন্স, মেডুলা এবং সেরেবেলাম, ঠিক আছে? এইগুলা ওকে। তাহলে 3টা পার্ট। এখন এরা কি কি কাজ করে সেগুলা নিয়ে, যেমন সেরেবেলামের 2টা খণ্ড আছে। এই যে সেরেবেলাম পিছনে, সেরেবেলামটা হচ্ছে আমাদের এই যে পিছনের এইদিকে থাকে। উপরে হচ্ছে অক্সিপিটাল লোব, মানে সেরেব্রামের অক্সিপিটাল লোব, নিচের দিকে হচ্ছে সেরেবেলাম। আচ্ছা, সেরেবেলামের 2টা খণ্ড। কয়টা খণ্ড? 2টা খণ্ড। এই দুই খণ্ডকে যুক্ত করে কে? একটা অংশ। 2টা খণ্ডকে যুক্ত করে একটা অংশ আছে। ধরো ওর 2টা খণ্ড, এই 2টা খণ্ডরে জোড়া লাগাইছে। কে জোড়া লাগাইছে? সেটাকে আমরা বলি ভার্মিস। সেটাকে আমরা কি বলি? ভার্মিস। তাহলে ভার্মিস অংশটা সেরেবেলামের 2টা অংশকে জোড়া লাগায়। ওকে, পয়েন্ট। আচ্ছা, এবার আসো কাজের ব্যাপারে। এবার কি কাজ? তো কাজের ব্যাপারে আমরা যদি বলি তাহলে কি বলছে দেখো, ঐচ্ছিক চলাফেরা নিয়ন্ত্রণ করে। তাহলে কাজে কি বলছে? ঐচ্ছিক চলাফেরা মানে হচ্ছে যে ধরো এমনি চলতেছে ফিরতেছে, ঐচ্ছিক চলাফেরাটাকে নিয়ন্ত্রণ করতেছে। আচ্ছা, ভালো কথা। ঐচ্ছিক পেশি টান নিয়ন্ত্রণ করে। এই যে পেশিগুলার পেশি টান, এই যে ধরো প্রত্যেকটার একটা টোন আছে, এই জিনিসটা হচ্ছে কে কাজ করে? এই সেরেবেলাম কাজ করে, পেশি টান। আচ্ছা, দেহের ভারসাম্য ও দেহভঙ্গি। আমরা যে ব্যালেন্সলি হাঁটতে পারছি, ধরো আমি একটা কাজ করব, এটা আমি সুন্দরভাবে করি। ধরো আমি এই কলম ধরতে যাব, এখন কলমটাই ধরতেছি, আমি ভুলে আবার এই রিমোট ধরতেছি না। এই যে আমি যেটা করতে চাচ্ছি সেটা সুন্দরভাবে আমি করতে পারলাম, এটা হচ্ছে আমার সেরেবেলাম। এটা কার অবদান? সেরেবেলামের অবদান। বুঝছো? সেরেবেলাম যদি কাজ না করে তাহলে দেখা যাবে তুমি করতে যাচ্ছ একটা, করলে আরেকটা, ভারসাম্য হারায় ফেলবা। সো এই জিনিসগুলা। এখন এইখানে একটা ভুল করে মানুষ, যদি তোমাকে বলে ল্যাঙ্গুয়েজ, কথাটা বুঝো, ঐচ্ছিক পেশি মানে বুঝো তো এই যে যেগুলোর উপরে আমরা নাড়াচাড়া করি,
এই পেশির কার্যকলাপ যদি বলে, কার্যকলাপ নিয়ন্ত্রণ, তাহলে হবে সেরেব্রাম। দেখো, কার্যকলাপ মানে সিদ্ধান্তটা কোথা থেকে আসে? সেরেব্রাম থেকে। আর যদি বলে ওদের চলাফেরা নিয়ন্ত্রণ, মানে ঐচ্ছিক পেশিটা কেমনে কাজ করবে, এইটা নিয়ন্ত্রণ করে সেরেবেলাম। আর সিদ্ধান্ত আসে সেরেব্রাম থেকে। এটা মাথায় রাখবা, এই শব্দগুলা খেয়াল রাখতে হবে। যদি তোমাকে বলে পেশি টান নিয়ন্ত্রণ, পেশি টান, তাহলেও সেরেবেলাম। আর যদি বলে কার্যকলাপ নিয়ন্ত্রণ, কার্যকলাপ নিয়ন্ত্রণ, সেটা হবে সেরেব্রাম। সেরেব্রাম হচ্ছে সবকিছুর বস, ওর থেকেই সব সিদ্ধান্ত আসে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের অনেকে ভুলে যাই, খেয়াল রাখো। আচ্ছা, পন্স, পন্সের যে অংশটা, পন্সের কাজগুলা কি? ও একটা প্রতিবর্তক কেন্দ্র হিসেবে কাজ করে। মানে প্রতিবর্তক কেন্দ্র মানে কি? একটা সিগন্যাল ইনস্ট্যান্ট গিয়ে আবার দ্রুত চলে আসবে। প্রতিবর্তক ক্রিয়া, ধরো তোমার কেউ টাচ করলো, তুমি তোমার কেউ পিছন থেকে এরকম করলো, তুমি কি করো? একটা টাচ করলো, পিছনে তাকাও। এই যে আমাদের একটা রিফ্লেক্স সেকশনগুলো, এই রিফ্লেক্স সেকশনগুলোর সেন্টারকে পন্স। আচ্ছা, শ্বসন কার্য নিয়ন্ত্রণ করে। শ্বসনেও শ্বসনের কিছু কেন্দ্র আছে, পড়েছিল কিনা? শ্বসন কেন্দ্রগুলো পন্সে কিছু আছে, দুইটা। তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে ইম্পর্টেন্ট যে মস্তিষ্কের বিভিন্ন অংশে সংবাদ প্রবাহের প্রেরণ কেন্দ্র, মানে পন্স দিয়ে বিভিন্ন সিগন্যালগুলো অনেক সময় পাস করে। তো এইগুলো হচ্ছে জাস্ট একটু জেনে রাখা। আর মেডুলা, মেডুলা অবলঙ্গটা, হ্যাঁ মেডুলা, এইটার কাজ সবসময় সবকিছু মনে রাখবা ও নিজের ইচ্ছা, মানে এটার উপরে তোমার কোনো কন্ট্রোল নাই, ও স্বেচ্ছায় কাজ করবে, স্বেচ্ছায় নিজের মতো কাজ যেগুলো হয়, যেখানে তোমার আমার কোনো অবদান নাই, এই কাজগুলা মেডুলা করে। যেমন একটা বেসিক জিনিস দেখো, হৃদস্পন্দন, শ্বসন, মানে তুমি নিয়ন্ত্রণ করতেছো, খাবার যে গিলতেছে, গিলার পরে যে তুমি ওইটাকে নিয়ন্ত্রণ করতেছো না। কাশি, তুমি ইচ্ছা করে কাশো, আসতেছে। এই যে রক্তনালীর সংকোচন তুমি করাইতে পারো, তোমার ভিতরে রক্তনালীর সংকোচন তুমি করাইতে পারবা। লালাক্ষরণ, এটা কি তুমি ইচ্ছা করে লালাক্ষরণ করো যে এই লালা তুই বের হ? তুমি তো এটা করো না। তার মানে এই কাজগুলো অটোমেটিক্যালি হচ্ছে। তাহলে যেই কাজগুলো অটোমেটিক্যালি হচ্ছে সেটা আমরা মেডুলা, মেডুলার হাতে ছেড়ে দাও। এভাবে মনে রাখবো, যদি তোমার বলে লালাক্ষরণ কোন অংশটি করে, নিয়ন্ত্রণ করে, তাহলে এটা হবে কি? এটা হবে মেডুলা। মেডুলা এটাকে নিয়ন্ত্রণ করে, সহজ কথা। ওকে, তারপরে এরকম মেডুলা অবলঙ্গটা থেকে এই যেগুলো বলছে পেরিস্টালসিস, দেখো পেরিস্টালসিস ও করে, মলমূত্র ত্যাগ, বমন, এগুলো ওই করে। ঠিক আছে, ওই এই কাজগুলা করে থাকে। তাহলে এই জিনিসগুলা হচ্ছে আমার মেডুলা অবলঙ্গটা। তার মানে যেই কাজগুলো অটোমেটিক, এমনি এটার পরে এটা, হ্যাঁ পেরিস্টালসিস, লালাক্ষরণ, দেখো এগুলো একটাও তোমার ইচ্ছায় হয় না। বমি আসতেছে, বমন, বমি, এটা তো তুমি করো না, এটা এসে যায়। তার মানে ওরাই এগুলা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে একটা তথ্য আছে সুন্দর, এটা মাথায় রাখতে হবে। ব্রেইন স্টেম কাকে বলে? মধ্য মস্তিষ্ক, মিড ব্রেইন, মেডুলা। মধ্য মস্তিষ্ক, মিড ব্রেইন, মেডুলা এবং হচ্ছে পন্স। মেডুলা এবং পন্স, এই তিনটা মিলে আমার কি তৈরি করে? এই তিনটা মিলে আমার মেডুলা অবলঙ্গটা তৈরি করে। মেডুলা অবলঙ্গটা তৈরি করে কে? এই তিনজন মিলে। ঠিক আছে, এগুলা আসে যে নিচের কোনটি ব্রেইন স্টেমের অংশ নয়, তখন তোমাকে এটা জানতে হবে যে মধ্য মস্তিষ্ক, পন্স আর মেডুলা হচ্ছে ব্রেইন স্টেম। আচ্ছা, এবার আসো যে ভাইয়া আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস বলি। হ্যাঁ দেখো, দেখো মস্তিষ্কের ভেন্ট্রিকল। এবার আসো মস্তিষ্কের ভেন্ট্রিকল নিয়ে। কয়টা ভেন্ট্রিকল আছে ভাইয়া? 4টা ভেন্ট্রিকল। কয়টা ভেন্ট্রিকল? 4টা। ভেন্ট্রিকল মানে কি? ভেন্ট্রিকল মানে হচ্ছে প্রকোষ্ঠ। ভেন্ট্রিকল মানে কি ভাইয়া? প্রকোষ্ঠ। ঠিক আছে, ভেন্ট্রিকল মানে প্রকোষ্ঠ। তাহলে কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা প্রকোষ্ঠ। কয়টা? 4টা। হ্যাঁ, 4টা প্রকোষ্ঠ আছে। তো চলো আমরা একটু 4টা প্রকোষ্ঠ দেখি কি কি। প্রথমেই দেখো, এটাতে 4টা প্রকোষ্ঠ, তো মানে এগুলো ব্রেইনের ভিতরে কিছু ফাঁকা ফাঁকা জায়গা, এগুলাকে ভেন্ট্রিকল বলে। তো প্রথমেই আসো পার্শ্বীয় ভেন্ট্রিকল। এটা কয়টা আছে? 2টা। পার্শ্বীয় ভেন্ট্রিকল কয়টা? 2টা। কোথায় থাকে? এই যে দেখো, এটা 2টা হচ্ছে সেরেব্রাম। এই 2টা সেরেব্রামের মাঝে, এই যে এই সেরেব্রামের মাঝে একটা পার্শ্বীয় ভেন্ট্রিকল, এই সেরেব্রামের মাঝে একটা পার্শ্বীয় ভেন্ট্রিকল। দেখছো? একটু খেয়াল করো, এই যে 2টা সেরেব্রাম না আমাদের, এই পাশে একটা, এই পাশে, ডান বাম, তাই না?
ডান এবং বাম। তাহলে এই ডান পাশের সেরেব্রামের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে এবং বাম পাশের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, এদেরকে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল, কারণ দুই পাশে আছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। আচ্ছা, এরপরে আসো তৃতীয় ভেন্ট্রিকল কোথায়। এটা হচ্ছে এই যে দুইটা সেরেব্রামের মাঝখানে, এই যে দেখো দুইটা সেরেব্রাম তো এখানে, এর মাঝখানে যেটা, এইটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল। এটা কি তৃতীয় ভেন্ট্রিকল, এই যে এখানে দেখো, এই যে এইটাতে লেবেলিং করছে, এটা কি তৃতীয় ভেন্ট্রিকল। তার মানে দুইটা সেরেব্রামের মাঝখানে, দুইটার মিলন স্থলের এই জায়গায় তৃতীয় ভেন্ট্রিকল। আর এই দুইটার ভিতরে, এই ভিতরের দিকে হচ্ছে পার্শ্বীয় ভেন্ট্রিকল। ওকে, তাহলে আবারও ছবিটা আমরা দেখি। এই দুইটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ার, ডান বাম। তো এইটার ভিতরে একটা গহ্বর, এখানে একটা গহ্বর, এই দুইটাকে বলা হয় পার্শ্বীয় ভেন্ট্রিকল। আর এই দুইটা সেরেব্রাম যেখানে মিলিত হইছে তাদের মাঝামাঝি জায়গায় একটা গহ্বর আছে, এটাকে বলে তৃতীয় ভেন্ট্রিকল। আচ্ছা, এখন এই তৃতীয় ভেন্ট্রিকল আর এই যে পার্শ্বীয় ভেন্ট্রিকলের যে সংযোগ করছে, কে সংযোগ করছে? এই দুইটাকে সংযোগ করছে ইন্টারভেন্ট্রিকুলার ছিদ্র অথবা ফোরামেন অব মনরো। তাহলে দেখো এই পার্শ্বীয় ভেন্ট্রিকল থেকে তৃতীয় ভেন্ট্রিকল, এদেরকে যে যুক্ত করছে, কে যুক্ত করছে? একটা ছিদ্রের মাধ্যমে এরা যুক্ত, এটাকে বলা হয় ফোরামেন অব মনরো। ফোরামেন অব মনরো। তাহলে তোমাকে এটা প্রশ্ন আসতে পারে, তৃতীয় ভেন্ট্রিকলের সাথে পার্শ্বীয় ভেন্ট্রিকলের সংযুক্ত কে করছে? ফোরামেন অব মনরো। হ্যাঁ, কারণ এদের ভিতরে কি থাকে? এই ফাঁকা জায়গার ভিতরে কি থাকে? তরল থাকে। এগুলোকে বলা হয় সেরেব্রোস্পাইনাল ফ্লুইড। ফ্লুইড থাকে কিছু, এই ফ্লুইডগুলা ভাসতে থাকে, মানে এখানে চলাচল করতে থাকে। আচ্ছা, এবার আসলে চতুর্থ ভেন্ট্রিকলটা কোথায়? চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে পিছনে, এই যে সেরেবেলামের, এটা সেরেবেলাম, এই সেরেবেলামের সামনে এই জায়গাটা হচ্ছে তোমার চতুর্থ ভেন্ট্রিকল। এই জায়গাটাকে কি বলে? চতুর্থ ভেন্ট্রিকল। এখন এই যে চতুর্থ ভেন্ট্রিকল, তাহলে দেখো এই চতুর্থ ভেন্ট্রিকল হচ্ছে সেরেবেলামের সামনে, এই যে এটা সেরেবেলাম এখানে। এই চতুর্থ ভেন্ট্রিকল আর তৃতীয় ভেন্ট্রিকলকে সংযুক্ত করছে কে? দেখো তো, এই যে এই দুইটাকে, তৃতীয় আর চতুর্থকে সংযুক্ত করছে কে? একটা নালী, সেরেব্রাল অ্যাকুইডাক্ট বলে। তাহলে এদেরকে কি বলে? সেরেব্রাল অ্যাকুইডাক্ট। হ্যাঁ, ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা চতুর্থ ভেন্ট্রিকল, এটা মনে রাখবো, সেরেব্রাল অ্যাকুইডাক্টের মাধ্যমে এটি তৃতীয় ভেন্ট্রিকলের সাথে যুক্ত থাকে। ওকে, ফাইন। এখন ভেন্ট্রিকলগুলো আমাদের ইম্পর্টেন্ট, যে তৃতীয় ভেন্ট্রিকল চতুর্থ ভেন্ট্রিকলের সাথে কিভাবে যুক্ত হয়, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এই পয়েন্টগুলো। এখন আমরা আসি সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে, ঠিক আছে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, তাহলে দেখো সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কি বলছে? সেরেব্রাল হেমিস্ফিয়ারের প্রাচীর থেকে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড খরিত হয়, এই তরলটা বের হয়। আর এখানে এর কিছু তথ্য তোমাকে একটু মনে রাখতে হবে, যে ওর এখানে লিম্ফোসাইট কোষ থাকে, একটু ক্ষারধর্মী হয়, এবং ওর আপেক্ষিক গুরুত্ব, মানে যে ওর ঘনত্ব কত, 1.004 থেকে 006। আচ্ছা, এটার পরিমাণ কত আমাদের দেহে? 140 থেকে 150 ml। তোমার সারা মস্তিষ্ক, পুরো মস্তিষ্ক মিলায়ে এটার অ্যামাউন্ট 140 থেকে 150, ঠিক আছে? দৈনন্দিন ক্ষরণের পরিমাণ, দৈনন্দিন কি কতটুকু খরিত হয়? 500 ml। তাই এখন তুমি বলতে পারো 500 ml খরিত হয়, আবার মানুষের রক্তে থাকে, মানে দেহে থাকে এত, বাকিটা কই যায়? বাকিটা শোষিত হয়ে যায়, এটা শোষিত হয়ে যায়। তো এই কারণে ডেইলি ক্ষরণ হয় 500 ml, কিন্তু থাকে, বাকি থাকে 140 থেকে 50 ml। এই, আর ওর কাজ হচ্ছে মানে মূলত তোমার ওজনটাকে কমানো। মানে আমরা জানি আমাদের ব্রেইনের ওজন 1500 গ্রাম, মানে 1.5 কেজি। তো ও করে কি, এই তরলটা মস্তিষ্কটাকে একটু ভাসায় রাখে, মানে এমন ভাবে রাখে একটু যে কোনো কিছু ভেসে থাকলে ওজনটা কম মনে হয়। তো ওর কাজ হচ্ছে এটাকে ভাসায় রাখা, যার জন্য দেখো 1500 গ্রাম থেকে 50 গ্রামে হ্রাস করে। এ কারণে তুমি বুঝো না
যে তোমার মাথায় যে এত বড় একটা ওজনের ব্রেইন আছে তুমি কিন্তু অনুভব করো না, কারণ এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সেটাকে কমায় দিছে, 1500 গ্রাম থেকে 500 গ্রাম 50 গ্রামে নিয়ে আসছে। ওকে ওকে, তাহলে ওর কাজটা বুঝতে পারছো, সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের কাজ হচ্ছে ওকে ভাসমান রাখা। আচ্ছা, তো আমরা এখন এই যে ব্রেইন থেকে যে স্নায়ুগুলা তৈরি হয় সেগুলা নিয়ে জানবো। ব্রেইন থেকে আমার যে স্নায়ুগুলা তৈরি হয় সেগুলা নিয়ে আমরা জানবো। কি কি করোটিক স্নায়ু? আমরা জানি করোটিক স্নায়ু মোট 12 জোড়া। করোটিক স্নায়ু কয় জোড়া? 12 জোড়া, তাই না? 12 জোড়া, 12 জোড়া করোটিক স্নায়ু থাকে। এবং সুষুম্না স্নায়ু যেটা আমাদের এই যে স্পাইনাল কর্ড থেকে যেটা বের হয় সেটা হচ্ছে 31 জোড়া। তাহলে স্পাইনাল স্নায়ু বা সুষুম্না স্নায়ু 31 জোড়া, 31 পেয়ার, মনে রাখবা পেয়ার আছে। আবার 31 দেখে দাগায় দিও না, দেখবা পাশে জোড়া আছে কিনা। আর করোটিক স্নায়ু যেটা ব্রেইন থেকে তৈরি হয় সেগুলো হচ্ছে 12 জোড়া। আচ্ছা, তো 12 জোড়া করোটিক স্নায়ুকে আমরা মনে রাখার জন্য এরকম একটা ছন্দ দিয়ে রাখছি। দেখো, প্রথমেই 12 জোড়া, আমরা প্রতিটা এক জোড়া করে থাকে, তাহলে আমার 12 জোড়া। তো প্রথম ওঠো, আমরা ছন্দটা দেখো, ওঠো। তাহলে প্রথম স্নায়ুর নাম কি? অলফ্যাক্টরি। অলফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের নাকের সাথে সম্পর্ক, ঘ্রাণ, বিরিয়ানির গন্ধ পাও। এরপরের ওঠো অপটিক। অপটিক, অপটিক মানে কি? ওই যে দেখো না দোকানে লেখা থাকে অমুক অপটিক্স, চোখ, চশমা বেচে, চোখ, তার মানে দেখতে সাহায্য করে অপটিক। ও আরেক ওতে অকুলো মোটর। অকুলো মোটর, ওঠো ওঠো ওঠো, তাহলে তিনটা ওঠো, অলফ্যাক্টরি, অপটিক, অকুলো মোটর, হ্যাঁ তিনটা। এবার আসো তামাক, ত, ট্রক্লিয়ার। তামাক কি? ট্রক্লিয়ার, ট্রক্লিয়ার। টিক্কা, আবার ট, ট, এটাতে কি মনে রাখবো? এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে ভাইয়া তোমাদের, একদম সিরিয়ালি। তোমাকে বলবে পঞ্চম করোটিক স্নায়ুর নাম কি? সিরিয়ালি, আমি কিন্তু এই কারণে সিরিয়াল দিছি। পঞ্চম করোটিক স্নায়ুর নাম কি? তোমার বলবে দশম করোটিক স্নায়ুর নাম কি? পারতে হবে। তাহলে ওঠো ওঠো ওঠো, তামাক, টিক্কা। তাহলে আরেকটাতে ট্রাইজেমিনাল। আনো অ্যাবডুসেন্স। অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। ফেলে, ফেলে, তাহলে ফেসিয়াল। ফেলেতে কি? ফেসিয়াল। আসো, আসোতে কি? এক্সেসরি, না সরি অডিটরি। অডিটরি, অডিটরি কি? কান, অডিটরি কান, শুনবা, শুনতে সাহায্য করে, শোনার উদ্দীপনাটা নিয়ে যায়, শুনতে পারার উদ্দীপনা। জল, জি, জি মনে রাখো, জি, জ, জল, এভাবে জি। তাহলে কি? গ্লসো ফ্যারিঞ্জিয়াল, গ্লসো ফ্যারিঞ্জিয়াল, গ্লসো ফ্যারিঞ্জিয়াল স্নায়ু। ভরে, ভ, ভ, ভেগাস। ভতে কি? ভেগাস, হ্যাঁ ভেগাস। আনো, আ, আবারও এক্সেসরি স্নায়ু, এক্সেসরি, এক্সেসরি। এটা মুখস্থ করে ফেলতে হবে, ছন্দ দিয়ে মুখস্থ করে ফেলবা একদম, এগুলো লাগবেই, এগুলো ছাড়া কিচ্ছু পারবা না একদম। এগুলো এখন থেকেই পড়ো ভাই, নাহলে পরে গিয়ে বিশাল ঝামেলায় পড়বা। বারবার বলতেছি। হুক্কা, হ, হ, তাহলে কি? হাইপোগ্লসাল, হাইপোগ্লসাল, ঠিক আছে, হ্যাঁ হাইপোগ্লসাল, এই জিনিসটা। ওকে, দেখো সবাই বুঝতে পারছো কি না? দেখো তো, হতে হাইপোগ্লসাল। নামগুলো মুখস্থ আগে রাখা ইম্পর্টেন্ট, নাম মুখস্থ। এই পুরা করোটিক স্নায়ু 12 জোড়া, এগুলা লাগবে, এগুলা আসে, ঠিক আছে, হ্যাঁ। এই 12 জোড়া করোটিক স্নায়ু ডান। দেখছো? বা স্ক্রিনশট নিয়ে রাখো, যারা লিখতে পারতেছো না স্ক্রিনশট নিয়ে রাখো।
স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, আর অল্প একটু। হ্যাঁ, তাহলে এখন এদের মধ্যে কার উৎপত্তি কোথা থেকে, কোন স্নায়ুগুলা কোথা থেকে উৎপত্তি একটু শিখে ফেলো। অগ্র মস্তিষ্ক থেকে 1 আর 2 এই স্নায়ুগুলা অগ্র মস্তিষ্ক থেকে উৎপত্তি। মধ্য মস্তিষ্ক থেকে 3 আর 4, 3 আর 4 কোন কোথা থেকে? মধ্য মস্তিষ্ক থেকে। এবং পন্স থেকে 5 থেকে 8 নাম্বার করোটিক স্নায়ু, এদের উৎপত্তি কোথা থেকে? পন্স থেকে। তাহলে 5 থেকে 8 নাম্বার করোটিক স্নায়ুর উৎপত্তি কোথায়? পন্স। আর 9 থেকে 12 মেডুলা। তাহলে এইভাবে গেছে উপর থেকে। তাহলে মধ্য মস্তিষ্ক, অগ্র মস্তিষ্ক থেকে 1 2, ওকে, তারপরে মধ্য মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক থেকে 3 4 সিরিয়ালি। আর ধরো এটা মধ্য মস্তিষ্ক, তারপরের অংশটা কি? পন্স, এই যে চওড়া অংশ পন্স। তাহলে পন্স থেকে এরপরে 5 থেকে 8। পন্সের পরের অংশটা কি? এই যে চিকন মেডুলা। তাহলে মেডুলা থেকে বাকি লাস্টের 4টা, এই যে মেডুলা থেকে 9 থেকে 12। তাহলে সিরিয়ালি এইভাবে গেছে উৎপত্তিটা। বুঝা গেল কোনটা কোথা থেকে উৎপত্তি হয়েছে? তাহলে এটা একটা সহজে আমরা শিখে ফেললাম কিন্তু, তাই না? সহজে আমরা শিখে ফেললাম যে কোনটা থেকে উৎপত্তি। তাহলে সিরিয়ালি মনে রাখো। তাহলে এটা মধ্য মস্তিষ্ক, আর এই দিকে থাকে ধরো এমনি অগ্র মস্তিষ্ক, অগ্র। তাহলে অগ্র থেকে 1 2, হ্যাঁ, অগ্র থেকে 1 2, মধ্য থেকে 3 4, আর তারপরে থাকে পন্স, পন্সে হচ্ছে 5 থেকে 8, আর এরপরে হচ্ছে মেডুলা, মেডুলাতে 9 থেকে 12। শেষ। হ্যাঁ, এই এখন এদের মধ্যে এই যে আমরা 12 জোড়া পড়লাম, এদের মধ্যে কিছু স্নায়ু থাকে যারা সংবেদী। সংবেদী স্নায়ু মানে কি বুঝো তোমরা? 9 10 এ পড়ে আসার কথা। সংবেদী স্নায়ু মানে যারা উদ্দীপনা মস্তিষ্কে নিয়ে যায়। উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ, মানে ওরা বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনাটাকে মস্তিষ্কে নিয়ে যায়, তাদেরকে বলে কি? সংবেদী। যারা এই যে মস্তিষ্কে নিয়ে যাচ্ছে তাদেরকে বলে সংবেদী, ঠিক আছে? আর যারা মস্তিষ্ক থেকে উদ্দীপনা অঙ্গে নিয়ে যায়, ধরো ব্রেন সিগন্যাল দিছে, হ্যাঁ এটা করতে হবে, তাহলে ওরা কি করলো? মস্তিষ্কের সিগন্যালটাকে সারা দেহে নিয়ে যাবে। তাহলে মস্তিষ্ক থেকে মস্তিষ্কের উদ্দীপনা অঙ্গে, বিভিন্ন অঙ্গে প্রেরণ, এটাকে বলা হয় চেষ্টীয়, অথবা ইংলিশে বলে কি? মোটর স্নায়ু। আর এটাকে বলে সেন্সরি স্নায়ু ইংলিশে। আচ্ছা, তাহলে একটা মস্তিষ্কে নিয়ে যায় সংবেদী, আর যেই স্নায়ুগুলো মস্তিষ্ক থেকে দিয়ে যায় তাদেরকে বলে কি? চেষ্টীয় বা মোটর। এগুলো হচ্ছে ওদের প্রকারভেদ, স্নায়ুর প্রকার। আরেকটা রকমের স্নায়ু আছে, আরেক ধরনের, সেটাকে বলে মিশ্র। মানে ও 2 রকম, বুঝছই তো, মিশ্র বা মিক্সড। তাহলে মিক্সড কারা? এই যে যারা এই যে 2 রকম, মানে একই সাথে সংবেদী প্লাস মোটর, মানে দুইটাই কাজ করে, সেন্সরি প্লাস মোটর দুইটাই করে, এদেরকে কি বলে? মিশ্র। আচ্ছা, তো এখন এখানে আসো, সংবেদী কারা কারা? কোন কোন করোটিক স্নায়ু সংবেদী, যারা অঙ্গ থেকে মস্তিষ্কে নিয়ে যায়? এটা মনে রাখার জন্য মনে রাখবা 128। এরা হচ্ছে করোটিক স্নায়ু, করোটিক 128, মানে 1 2 আর 8, 1 2 8, এরা হচ্ছে মানে সংবেদী করোটিক স্নায়ু, সংবেদী। মিশ্র কারা? মনে রাখো এইভাবে 5 7 9 10, 5 7 9 10 এভাবে গেছে, মানে 5 তারপরে 7 তারপরে 9 আর 9 আর 10 এভাবে। এটা মনে রাখো মিশ্র। এই করোটিক স্নায়ুগুলা কি? এরা হচ্ছে মিশ্র ভাইয়া, মিশ্র মানে 2 রকমই কাজ করে। তাহলে তুমি দেখো 128 এরা হচ্ছে মানে সংবেদী, আর 5 7 9 10 এরা হচ্ছে মিশ্র। তাহলে এর বাইরে যা আছে বাকি সব এই চেষ্টীয়, তাই না? বাকি সব চেষ্টীয় অথবা মোটর, বুঝা গেল?
তাহলে এদের বাদে বাকি যত, ধরো তোমারে বললাম 4 নাম্বার করটিক স্নায়ু কি, চেষ্টীয়। 3 নাম্বার করটিক স্নায়ু চেষ্টীয়। 6 নাম্বার করটিক স্নায়ু চেষ্টীয়। যদি বলি 11, 12 চেষ্টীয়। তার মানে এগুলা বাদে বাকি সব চেষ্টীয় ধরনের। হ্যাঁ, তাহলে এই যে ইনফোটা, এই জিনিসটা সুন্দর করে তোমাদের বইয়ে অনেক হিজি করা আছে, তো এইটাকে আমি সুন্দর করে এখানে তোমাদেরকে গুছায় দিলাম যে কোন স্নায়ুগুলা সংবেদী, কোন স্নায়ুগুলা চেষ্টীয়, কারা মিশ্র, মানে দুই রকমেরই কাজ করে। ওকে, তাহলে এটা বুঝে গেছো? দেখো এটারও ছবি তুলে রাখতে পারো বা নোট করে রাখতে পারো নিজের বইয়ে বা খাতায়। তাহলে এটা হয়ে গেলে আমাদের এখন যে স্নায়ুর যে চার্ট আছে ওটা পড়লে তোমার দুধ ভাত লাগবে। এখন জাস্ট দুধ ভাত লাগবে, দেখবা যে ও আচ্ছা ভাই এগুলো তো সবই বলে ফেলছেন, খালি কাজগুলো একটু দেখবা আর কি, একটু নিজের মতো পড়ে যাবা। ক্লাস এই তো শেষ আমাদের, অল্প একটু। এখন দেখো এই জায়গাটায় তোমাদের বইয়ে যেমন কাজগুলো তোমরা বইয়ের এখান থেকে পড়বা, আর বাকিগুলো আমি সুন্দর করে সাজাই দিচ্ছি এই যে তোমাদেরকে, যে কারা কারা উৎপত্তি কোথা থেকে হয়েছে, তারপরে হচ্ছে যে কোনটার প্রকার কেমন, কোনটা চেষ্টীয় কোনটা সংবেদী। এই দেখো এখানে অনেক পাজল করে দেওয়া, তো আমি তোমার সহজে লিখাই দিছি, তো তোমার ওটা পড়লেই হয়ে যাবে। আচ্ছা, তো দেখো প্রথমে অলফ্যাক্টরির কাজ কি, যেমন এখানে কাজগুলো নিয়ে আলোচনা। অলফ্যাক্টরির কাজ ঘ্রাণ। তোমার যদি বলে ঘ্রাণ অনুভূতি কিভাবে পাও নাকের, সেটা হচ্ছে অলফ্যাক্টরি। অপটিক দিয়ে দর্শন অনুভূতি, তাই না? কি করি? দর্শন দেখতে সাহায্য করে। অকুলোমোটর 3 নাম্বার, যেটা অকুলোমোটর আমরা পড়েছি, অকুলোমোটরের কাজ হচ্ছে এই অক্ষিগোলকের সঞ্চালন, নাড়াবে অক্ষিগোলক, এই যে আমরা বিভিন্ন দিকে নাড়াই, এটার পিছনে কে? এই অকুলোমোটর। হ্যাঁ, ওকে। এরপরে অক্ষিগোলকের পিছনে আরো কাজ করে, যেমন ট্রক্লিয়ার এবং অ্যাবডুসেন্স, এই তিনটা, তার মানে 3, 4, 6 এরা হচ্ছে অক্ষিগোলকের সঞ্চালনে কাজ করে। এই যে আমাদের আইবল চোখের যে গোল, হ্যাঁ, এইটার নড়াচড়ার পিছনে চোখের মনি মানে ভিতরের আইবলটাকে ওরা নড়াচড়া করার জন্য 3, 4, 6 এই তিনটা স্নায়ু দায়ী, অকুলোমোটর, ট্রক্লিয়ার, অ্যাবডুসেন্স। ট্রাইজেমিনালটাকে দেখো 5 নাম্বার, যেটা ট্রাইজেমিনালের 3টা শাখা, এরকম এই যে এইভাবে আমরা দিই 3টা শাখা। প্রথমটা অপথ্যালমিক, চোখের দিকে গেছে, চোখের এই পাশ থেকে সিগন্যালটাকে নেয়। ম্যাক্সিলারি, এই যে গাল, এটা হচ্ছে ম্যাক্সিলারি শাখা, নামটা একটু পড়ে রাখো, ম্যাক্সিলারি শাখা। আর 3 নাম্বারটা দেখো, এই যে আমি এইভাবে দিছি না, 3 নাম্বারটা কোথায় গেছে? এটা হচ্ছে আমাদের ম্যান্ডিবুলার শাখা, দেখছো? এই 3টা শাখা আছে, তাহলে ট্রাইজেমিনালের 3টা শাখা, এইভাবে মনে রাখি, এই এভাবে ধরবা। হ্যাঁ, এই তাহলে একটা গেছে অপথ্যালমিক চোখের এই দিকে, একটা গেছে ম্যাক্সিলারি গালের এই দিকে, আর একটা শাখা গেছে ম্যান্ডিবুলার এই দিকে, 3টা শাখা এই। এবং ওদের কাজ হচ্ছে এখানের বিভিন্ন উদ্দীপনা দিয়ে যাওয়া, এগুলো মিক্স কাজ, মিশ্র কাজ করে ওরা। হ্যাঁ, এটা আচ্ছা। এরপরে আসো ফেসিয়াল, যে 7 নাম্বার স্নায়ু আমরা পড়েছি, ফেসিয়াল একটা মিশ্র, ফেসিয়াল স্নায়ুটা কেমন? মিশ্র স্নায়ু। আচ্ছা, ওর কাজ হচ্ছে এই যে তোমার এই যে দেখো আমাদের এখানে বলছে স্বাদ গ্রহণেও কাজ করে, আবার চর্বণ গ্রীবা সঞ্চালন, মানে এই যে আমরা এগুলো মুখ নাড়াচ্ছি না, মুখটাকে করো, হি করো, হাসতেছ হি, আবার অনেক সময় রেগে আসো, মুখটাকে ইয়ে করা, আবার অনেকে রেগে এমনি থাকে। হ্যাঁ, অনেক মেয়েরা থাকে কথা বললো না, ঠিক আছে, এরকম। এই যে মুখের যে এক্সপ্রেশন, আবার অনেকে অবাক হয়ে এটা হয়ে গেছে, ও মা। আবার ধরো অনেক সময় গন্ধ করে না, এরকমও করে না। তো যত রকমের এই যে ফেসিয়াল এক্সপ্রেশন আমরা বানাই, এগুলো কার জন্য? এই ফেসিয়াল স্নায়ুর জন্য। তুমি যে মুখের বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছো, মুভমেন্ট করতেছো, এগুলো কার জন্য? ফেসিয়াল। তাহলে ফেসের জন্য কে কাজ করে? ফেসিয়াল স্নায়ু, ঠিক আছে? হ্যাঁ, কে কাজ করে? ফেসিয়াল স্নায়ু। সবাই গ্রুপে জানায়ও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। হ্যাঁ, পরে টার্গেট ডিএমসি গ্রুপে। ভেস্টিবুলার বা ভেস্টিবুলোকক্লিয়ার বা অডিটরি, ভেস্টিবুলোকক্লিয়ার বা অডিটরি, এই যে অডিটরি মানে কি? শ্রবণ, শুনতে সাহায্য করে। গ্লসোফ্যারিঞ্জিয়াল, মনে রাখো, গ্লসো মানে কি জানো? জিহ্বা। এই গ্লসোফ্যারিঞ্জিয়াল, আর ফ্যারিংস মানে গলবিল,
তাহলে গ্লসো মানে জিহ্বা, ফ্যারিংস মানে গলবিল। দেখো স্বাদ গ্রহণ, জিহ্বা ও গলবিলের সঞ্চালনে, নামের মধ্যেই আছে গ্লসো ফ্যারেঞ্জিয়াল। গ্লসো মানে জিহ্বা, ফ্যারেঞ্জিয়াল মানে গলবিল। তাহলে এদের নড়াচড়ার জন্য এটা কাজ করে। হ্যাঁ, স্বাদ গ্রহণেও গ্লসোফ্যারেঞ্জিয়াল কাজ করে। তাহলে আমাদের জিহ্বা থেকে স্বাদ গ্রহণ করতে দুইটাই স্নায়ু কাজ করে, গ্লসোফ্যারেঞ্জিয়াল এবং ফেশিয়াল। ফেশিয়াল এবং গ্লসোফ্যারেঞ্জিয়াল দুজনই আমাদের স্বাদ গ্রহণ করে। টেস্ট, ভেগাস। ভেগাস একটু বড় স্নায়ু, এটারে বলে নিউমোগ্যাস্ট্রিক, মানে ক্ষুধা লাগায়। ভেগাসের জন্য তোমার ক্ষুধা লাগে, বুঝছো? এই ভেগাসে 4টা শাখা, দেখো 4টা শাখা দিয়ে ও 4 অঙ্গে নিয়ন্ত্রণ করে। একটা শাখা ল্যারিঞ্জিয়াল, এই যে ষড়যন্ত্রে একটা শাখা। কার্ডিয়াক, হৃৎপিণ্ডে শাখা, সেটা দিয়ে সেখানে হৃৎপিণ্ডের উপরে নিয়ন্ত্রণ। গ্যাস্ট্রিক, পাকস্থলী, এই যে গ্যাস্ট্রিকের ব্যথা, পাকস্থলীতে নিয়ন্ত্রণ। পালমোনারি, ফুসফুসে নিয়ন্ত্রণ করে। আর এইটা তাহলে এই বিভিন্ন দিয়ে বিভিন্ন শাখায় নিয়ন্ত্রণ করে। স্পাইনাল অ্যাক্সেসরি, এটা হচ্ছে মাথা ও কাঁধের সঞ্চালন। এই যে এগুলা এরকম মাথা কাঁধ, এটা ইম্পর্টেন্ট। অনেক সময় আসে যে তোমাকে প্রশ্নটা এইভাবে দিবে, মাথা ও কাঁধের সঞ্চালনে কে কাজ করে? স্পাইনাল অ্যাক্সেসরি। হাইপোগ্লসাল, এই যে গ্লসো আবার আসছে, গ্লসো জিহ্বা, গ্লসো কি জিহ্বা। তাহলে হাইপোগ্লসাল, এই যে দেখো আমরা জিহ্বাটাকে হ্যাঁ উপরে উঠায়, নিচে নামায়, বাইরে বের করি, কোনায় নেই, এই জিহ্বার যে নাড়াচাড়াটা আমরা করি না, এইটার জন্য হাইপোগ্লসাল দায়ী। তো তোমাকে যদি লিখে দেয় ভাইয়া এভাবে, দেখো জিহ্বার বিচলনে কে দায়ী? হাইপোগ্লসাল। যদি তোমাকে বলে জিহ্বার বিচলনে কে দায়ী? হাইপোগ্লসাল। যদি তোমাকে বলে মাথা ও কাঁধের নাড়াচাড়ার জন্য, এগুলোর জন্য কে দায়ী? এক্সেসরি, এক্সেসরি স্নায়ু। এগুলো বারবার পড়তে পড়তে একটু রিলেট করে পড়বা। ভাইয়া যে বলছিল, আচ্ছা ভাইয়া এমনি এমনি বলছে, হ্যাঁ ভাইয়া দেখাইছে কি কি, ওই যে ট্রাইজেমিনালে ভাইয়া দেখাইছে, এমনি দেখাইছে ভাইয়া, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, দেখবা তোমার জন্য ইজি। দেখো এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে, যে মেডিকেলে, ডেন্টালে 14 সালে, 18 সালে, হ্যাঁ ডিউতেও আসছে 17 সালে, মানে এগুলো কিন্তু আগে অনেক আসতো, এবং তোমাদের শর্ট সিলেবাসের পরে হয়তো একটু কমায় দিছে, বাট যে কোনো সময় এগুলো থেকে প্রশ্ন আসবে। সো একটু ভালো করে যদি পড়ো, তাহলে এই চ্যাপ্টারের ভীতিটা তোমার দূর হবে। তাহলে মস্তিষ্ক পর্যন্ত আমাদের আজকে এতটুকু। হ্যাঁ, স্লাইডটা তোমাদের আমি এই ক্যাপশনের ওইখানে দিয়ে দিব, স্লাইডের পিডিএফটা সবাই ওইখান থেকে ডাউনলোড করে পড়তে পারবা। এবং আগামীকালেই পর্ব 2 হবে, যেখানে কান ও হরমোন নিয়ে পড়ানো হবে, তোমাদের হামিম ভাইয়া পড়াবে, সেখানেও থাকবা। এবং সবাই টার্গেট ডিএমসি 4.0-তে এখানে আমরা পড়াবো তোমাদেরকে আরো ডিটেইলসে, আরো অনেক সব কিছু, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি হৃদয় হামিম ভাই পড়াবে। সো টার্গেট ডিএমসি 4.0 আমরা নেক্সট মাস থেকে ইনশাআল্লাহ যাত্রা শুরু করে ফেলবো। সো বাই দিস টাইম তোমরা এখানে তোমরা ভর্তি হয়ে যেতে পারো, এবং আমরা হচ্ছে গিয়ে প্রাইভেট গ্রুপে আমরা কুইজ শুরু করে দেব। ঠিক আছে? সো আজকে এতটুকুই, এবং টার্গেট ডিএমসি ফ্রি গ্রুপে সবাই যুক্ত হয়ে যেও, সেখানে তোমাদের মতামত দিও কেমন ক্লাস হলো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো।